হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আমাদের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই সবাইকে। তো তোমরা আগের ক্লাসে দেখেছো আমরা যেখান থেকে সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফের ওপরে একটা বেসিক টু অ্যাডভান্স আমরা ক্লাস করানো শুরু করেছিলাম। তো আজকে সেই ক্লাসেরই আমাদের পার্ট 2। তো আজকের আমরা সেলের আরেকটু ডিটেলসে কিছু ডিসকাস করব, কিছু স্পেসিফিক সেল অর্গানেলস সম্পর্কে, সেলের ব্যাপারে আরেকটু ডিটেলসে জানবো, প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেলস কীরকম হয়, এবং যে সেল অর্গানেলস যেগুলোর ব্যাপারে আমরা আগের দিন একটা ছোট্ট ইন্ট্রো মতো দিয়েছিলাম তোমাদের কাছে, একটা ছোট্ট পরিচিতি তৈরি করেছিলাম। তো সেই সেল অর্গানেলসগুলোর মধ্যে থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো একটু আমরা ডিসকাস করব, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিভাবে তোমরা এগুলো পড়লে মোটামুটি যে এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে বা পিএসসি পরীক্ষাতেও একটা কমন কিছু কোয়েশ্চেন্স পেতে পারো। তো সেইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন। তো অ্যাজ ইউজুয়াল আমাদের টপিক আজকেও থাকছে সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ, যেটা এক্ষুনি আমি বললাম। তো সেল দ্য বেসিক ইউনিটস অফ লাইফের মধ্যে থেকে আজকের আমরা কিন্তু আগের দিন আমাদের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে পুরোপুরি বেসিক নিয়ে ডিসকাস করা হয়েছিল। আমরা কিন্তু আজকে একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশনের দিকে যাব। তো আগের দিন তোমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের মধ্যে ডিফারেন্স কী কী থাকে সেই সব নিয়ে আলোচনা করেছিলাম আমরা। তো আজকে কিন্তু আমাদের যে আলোচনাটা চলবে সেটা কিন্তু কমপ্লিটলি অন দ্য বেসিস অফ ইউক্যারিওটিক সেল, পুরোপুরি ইউক্যারিওটিক সেল এবং তার যে বিভিন্ন পার্টসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো একটা বেসিক ইউক্যারিওটিক সেল, আমরা আগের দিন বলেছিলাম ইউক্যারিওটিক, এই যে ইউক্যারিওটিক কথাটা এসছে কোথা থেকে? ইউ কথাটার অর্থ মডার্ন এবং ক্যারিয়ন কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। সো ইউক্যারিয়ন, মডার্ন, নিউক্লিয়াস, এই দুটো টার্ম একসাথে হয়েছে ইউক্যারিওটিক সেল। অর্থাৎ এখন যে উন্নত জীবদেহ রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়াতে যদি আমরা বাদ রাখি, বাকি যে ডেভেলপড যে অর্গানিজমস রয়েছে বা প্রোটোজোয়া, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলি, এদের মধ্যে যারা রয়েছে এদের প্রত্যেকের দেহে কিন্তু এই ধরনের ইউক্যারিওটিক সেলই দেখতে পাওয়া যায়। তো ইউক্যারিওটিক সেলের যদি বেসিক স্ট্রাকচারগুলো দেখি, একটা সেলের বেসিক স্ট্রাকচার কী কী হতে পারে, তার মধ্যে প্রথম যে জিনিসটা দেখতে পাবো, সেলের একদম বাইরে একটা কভারিং থাকে। বেসিক্যালি একটা সেলের তিনটে পার্ট থাকে। স্ট্রাকচারালি একটা সেল তার তিনটে বেসিক কম্পোনেন্টস থাকে। এক নম্বর যেটা, সেটা হচ্ছে সেলের একদম একটা বাউন্ডারি, একদম বাইরের একটা অংশ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরের এই অংশটা, এই বাউন্ডারি অংশটা রাউন্ড করা, এটাকে বলা হয় সেল মেমব্রেন। এই যে পার্টগুলো বলা হচ্ছে, এই যে তিনটি স্ট্রাকচারের কথা আমরা বলবো, এগুলো কিন্তু মোটামুটি সব ধরনের ইউক্যারিওটিক সেল, সেটা প্ল্যান্ট সেল হোক কি অ্যানিমেল সেল হোক, প্রত্যেকের দেহে দেখতে পাওয়া যায়। তো একদম আউটার যে পার্ট, বাউন্ডারি বা কভারিং, সেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন ছাড়া প্লাজমা মেমব্রেনের ভিতরে এনক্লোজড থাকে একটা যে লিভিং পার্ট, সেই লিভিং পার্টটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে যে পোর্শনটা থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজমের প্রায় সেন্ট্রালি লোকেটেড একটা পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা পরে নিউক্লিয়াসের ব্যাপারে যখন করবো, আমরা আরেকটু ডিটেলসে আসবো সেখানে, তখন বলবো নিউক্লিয়াসের ব্যাপারে। তো বেসিক্যালি একটা সেল তাহলে কনস্টিটিউট করছে, একটা সেল তৈরি হচ্ছে তিনটে বেসিক কম্পোনেন্টস দিয়ে। একটা ইউক্যারিওটিক সেলে তিনটে বেসিক কম্পোনেন্টস থাকে। কি কি? নাম্বার 1 যেটা সেল মেমব্রেন, নাম্বার 2 সাইটোপ্লাজম, এবং তারপরে নিউক্লিয়াস। এই তিনটে পার্ট দিয়ে একটা সেল তৈরি হচ্ছে। এখানে একটু বলে রাখা দরকার যে এটা যেটা বলা হলো, এটা অ্যানিমেল, প্ল্যান্ট সকল সেলের কথা বলা হচ্ছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু একটু অ্যাডিশনাল আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে সেল ওয়াল। তো ম্যাচিওরড প্ল্যান্ট সেলস, বাট স্পেসিফিক্যালি যদি আমরা বলি, যে কোনো প্ল্যান্ট সেলস বলা যাবে না, ম্যাচিওরড প্ল্যান্ট সেলস যেগুলো, তাদের একটা অ্যাডিশনাল সেল ওয়াল থাকে, যেটা সেল মেমব্রেনের বাইরের দিক থেকে সেল মেমব্রেনকে ঘিরে রেখেছে। অ্যানিমেল সেলের মধ্যে কিন্তু এই সেল ওয়ালটা দেখতে পাওয়া যায় না। কেন? তার কারণ হিসেবে যেটা বলা হয় যে প্ল্যান্টস, আমরা জানি প্ল্যান্টসের মধ্যে যারা পড়ে তারা কিন্তু প্রত্যেকেই ওরা এক জায়গায় স্থির থাকে, অর্থাৎ তারা চলনে সক্ষম, এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে তারা সক্ষম, কিন্তু তারা গমনে সক্ষম নয়, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থান তারা পরিবর্তন করতে পারে না। অন্যদিকে অ্যানিমেলসের কথা যদি দেখো, অ্যানিমেলসরা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করতে সক্ষম, এবং তার পাশাপাশি তারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনেও কিন্তু সক্ষম। এবারে মনে করা না যায় কোনো একটা ঝড় এলো, তো একটা যখন ঝড় আসছে বা একটা কোনো প্রাকৃতিক বিপর্যয় আসছে, সেক্ষেত্রে অ্যানিমেলসরা কী করবে? অ্যানিমেলসরা কিন্তু একটা শেল্টার খুঁজে সেখানে চলে যাবে।
প্ল্যান্টসরা কিন্তু সেটা পারবে না। তাদেরকে সেই যে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয় যেটাই আসুক না কেন সেটাকে তাদের ফেস করতে হবে। তো বাধ্যতামূলকভাবে তাদের যেহেতু এটা ফেস করতে হচ্ছে, তো প্রকৃতি সেই কারণে তাদের মধ্যে তাদের সেলের বাইরে রেখেছে সেল ওয়াল, যেটা কি করছে, এই সেল ওয়ালটা প্ল্যান্টস পুরো এন্টায়ার প্ল্যান্ট বডিকে একটা মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করছে, একটা জোর প্রোভাইড করছে, যাতে কিনা তারা ওই ধরনের যে প্রাকৃতিক বিপর্যয়গুলো আসছে সেই প্রাকৃতিক বিপর্যয়গুলো কিন্তু ফেস করতে পারে, সেগুলোকে মোকাবিলা করতে পারে। যেহেতু অ্যানিমেলসদের এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা দরকার পড়ছে না, সেহেতু অ্যানিমেলসের কিন্তু সেল ওয়াল থাকে না। এটা সেল ওয়াল আর সেল মেমব্রেন ঠিক ব্যাপার কীরকম পার্থক্য করে দেয় প্ল্যান্ট আর অ্যানিমেলসের মধ্যে, এটা সব থেকে ভালো বুঝতে পারবো আমরা যদি একটা পিস অফ চিকেনকে যদি একটা ছুরি দিয়ে কাটতে যাই, খুব ইজিলি স্মুথলি আমরা কেটে দিতে পারবো। কিন্তু একটা উডেন লগ, একটা কাঠের গুঁড়িকে নিয়ে এসে যদি আমরা ওইরকমভাবে ছুরি দিয়ে কাটতে যাই, আমরা কিন্তু সহজে পারবো না, আমাদের অনেক বেশি জোর সেখানে প্রয়োগ করতে হবে। তার কারণটা কিন্তু প্ল্যান্টসের মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা সেল ওয়াল। ঠিক আছে, তোমরা বলবে একটা কোষের সেল ওয়াল আর কি মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে, কিন্তু আমরা আগের দিনই বলেছি যে সেল কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা সেল হিসেবে কাজ করে না, র্যাদার আমরা ধরে নিতে পারি যে একটা অর্গানিজম তার সমস্ত কোষগুলো, সমস্ত সেলগুলো একসাথে একটা ফাংশন পারফর্ম করছে। তো প্রত্যেকটা সেল যাদের, প্রত্যেকটা ম্যাচিওর্ড প্ল্যান্ট সেল যাদের সেলের বাইরে সেল ওয়াল রয়েছে, তো সামগ্রিকভাবে তারা কিন্তু এই মেকানিক্যাল স্ট্রেংথটা প্ল্যান্টকে প্রোভাইড করে থাকে। তো সেই জন্য প্ল্যান্টসের সেলের বাইরে একটা অ্যাডিশনাল সেল ওয়াল থাকে। আমরা ডিটেলসে পরে সেল ওয়ালের স্ট্রাকচার কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম সেলের কম্পোনেন্টস কী হতে পারে, বেসিক্যালি একটা সেলের মানে ইন জেনারেল কম্পোনেন্টস কিন্তু এই তিনটে হতে পারে। এর মধ্যে একটু ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমস, এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমস এই জিনিসটা হচ্ছে কমপ্লিটলি এনক্লোজ থাকছে সেল মেমব্রেনের মধ্যে, প্লাজমা মেমব্রেনের মধ্যে কমপ্লিটলি এনক্লোজ থাকছে, এবং এদেরকে যখন একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরা হয় তখন এদেরকে বলা হয় প্রোটোপ্লাজম। তো বেসিক্যালি এই যে প্রোটোপ্লাজম টার্মটা, এই প্রোটোপ্লাজম টার্ম, দিস টার্ম ওয়াজ গিভেন বাই পারকিনজি ইন 1839, যেটা বেসিক্যালি কি বোঝাচ্ছে যে একটা সেলের মধ্যে থাকা যে লিভিং কম্পোনেন্টস, সেই লিভিং কম্পোনেন্টসটাকেই বলা হয়ে থাকছে প্রোটোপ্লাজমস। তো সেই জন্যই বলা হচ্ছে হুইচ ইজ দ্য লিভিং কন্টেন্টস অফ সেল দ্যাট ইজ সারাউন্ডেড বাই আ প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, তো তাহলে প্রোটোপ্লাজম যেটা, প্রোটোপ্লাজম কী কী দিয়ে তৈরি, প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দিয়ে। তো তাহলে যদি বলি সেলের একেবারে বেসিক কী কী পার্ট, সেলের একেবারে বেসিক পার্ট হচ্ছে সেল কভারিং বা প্লাজমা মেমব্রেন এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের দুটি পার্ট, নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম ইজ দ্য লিকুইড পার্ট, যে জলীয় অংশটা থাকে কোষের মধ্যে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে প্রায় সেন্ট্রালি অবস্থান করছে একটা পার্টিকুলার সেল অর্গানেলস। ঠিক আছে, তো এখানে ডেফিনিশনসগুলোও দেওয়া রয়েছে। প্রোটোপ্লাজম সারাউন্ডিংস দ্য সেল নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের লোকেশন যদি বলা হয় কোথায় বলা হবে, আমরা ছবিটা যদি দেখি আমরা আরেকবার বুঝতে পারবো। প্রোটোপ্লাজম হচ্ছে এই অংশটুকু, প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে এই পুরো ভিতরের যে পার্টটা দেখতে পাচ্ছি সেইটা, তার মধ্যে এই পার্টটুকু হচ্ছে নিউক্লিয়াস এবং এই পার্টটুকু হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের লোকেশন যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে কি বলা হবে, যে নিউক্লিয়াস এবং আউটার যে সেল মেমব্রেন রয়েছে এই দুটোর মাঝামাঝি জায়গায় যেটা রয়েছে সেটাই হচ্ছে একটা সেলের সাইটোপ্লাজমকে বোঝাচ্ছে। ঠিক আছে, নামগুলো প্রত্যেকে একটু খেয়াল করো। সাইটোপ্লাজমস, আমরা আগের দিন বলেছিলাম সেল সংক্রান্ত যে আলোচনা হয়, সেল সংক্রান্ত যে কোনো কিছু সেখানে সাইটো কথাটা থাকবে, সাইটো CYTO এই টার্মটা থাকা মানে তোমরা বুঝে নেবে এখানে কিন্তু সেলের কথা বলা হচ্ছে। প্লাজম কথাটা এসছে প্লাজমা থেকে, প্লাজমা মানে লিকুইড বা ফ্লুইড, তো সেলের মধ্যে থাকা যে লিকুইড দ্যাট ইজ সাইটোপ্লাজম। ওকে, তো এবারে আমরা একটু দেখি একটা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচারটা কীরকম হচ্ছে। ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার যদি দেখি সেখানে বললাম কি থাকবে, একদম বাইরে একটা কভারিং থাকবে দ্যাট ইজ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হবে যাকে। সেন্ট্রালি লোকেটেড থাকবে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস বেসিক্যালি সেলের সমস্ত যে কাজগুলো হয়, সমস্ত সেলুলার অ্যাক্টিভিটি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করে থাকে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অর্গানেলস অফ সেলস। আমরা ডিটেলসে পরে প্রত্যেকটা অর্গানেলসের যখন ডিসকাশন করব তখন নিউক্লিয়াসের ব্যাপারে আরও ডিটেলসে বলবো। এছাড়া সেলের মধ্যে যে সেলের কাজগুলো করার জন্য আমরা জানি যে কোনো কাজ করার জন্য দরকার পড়ে শক্তি, এনার্জি। তো সেই এনার্জিটা প্রোভাইড করার জন্য সেলের মধ্যে থাকে মাইটোকন্ড্রিয়া,
এগুলো সব একটা সেল অর্গানেলস। নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। সেলের মধ্যে সেলকে প্রপার একটা স্ট্রাকচার প্রোভাইড করার জন্য সেলের মধ্যে বিভিন্ন ধরনের সাইটোস্কেলিটন দেখতে পাওয়া যায়। সেলের মধ্যে থাকে ভ্যাকুওলস, যে ভ্যাকুওলসের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, রেচন পদার্থ, তরল পদার্থ ইত্যাদি জমিয়ে রাখে সেল। সেলের মধ্যে থাকে গলগি অ্যাপারেটাস। দিস ইজ আ কাইন্ড অফ পোস্ট অফিস অফ সেল, মানে সেলের মধ্যে কোনো জিনিসকে কোথাও পাঠাতে গেলে এই গলগি বডির সাহায্য নেওয়া হয়। এছাড়া সেলের মধ্যে আর যে জিনিসগুলো থাকে তার মধ্যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে বেসিক্যালি এক ধরনের ওই পাইপলাইন সিস্টেম মতো বলা যেতে পারে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের যে সেলুলার মেটেরিয়াল সেগুলোকে পাঠানো হয়। এছাড়া প্রোটিন সিনথেসিসেও হেল্প করে। রাইবোজোম থাকে, আমরা আগের দিনে দেখেছিলাম এই রাইবোজোম এমন একটা সেল অর্গানেলস যেটা কিনা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় ধরনের সেলেই কিন্তু দেখতে পাওয়া যায়, যদিও তাদের যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট সেটা আলাদা হয়। প্রোক্যারিওটসের ক্ষেত্রে হয় 70s এবং ইউক্যারিওটসের ক্ষেত্রে হয় 80s। তো বেসিক্যালি এই কম্পোনেন্টস থাকে, আরও কিছু কম্পোনেন্টস থাকে, আমরা এক এক করে তাদের ব্যাপারে আসবো। এবং এই কম্পোনেন্টসগুলো কিভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যারি করে, অর্থাৎ উদ্ভিদ মানে একটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কী কী কম্পোনেন্টস, কী কী সেল অর্গানেলস থাকতে পারে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কী কী সেল অর্গানেলস থাকতে পারে, দু ধরনের সেলের মধ্যে কমন থাকে কোন কোন অর্গানেলস, সেগুলোর ব্যাপারেও আমরা কিন্তু একটু ডিসকাস করে নেব। তো এইখানে আসছে একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা চেষ্টা করেছি এটা তোমাদের কাছে বোঝানোর, যাতে জিনিসটা অনেক ইজিলি বুঝতে সুবিধা হয় এটা। তো ওপরের যে সার্কেলটা দেখতে পাচ্ছ, দুটো সার্কেল দেওয়া হয়েছে, একটা হচ্ছে এই সার্কেলটা একদম ওপরে, আর একটা নিচে আর একটা সার্কেল। এই সার্কেলগুলোর মধ্যে ওপরের সার্কেলটাতে যেটা রয়েছে, ওপরের সার্কেলটা শুধু রিপ্রেজেন্ট করছে অ্যানিমাল সেলের মধ্যে থাকা সেল অর্গানেলস। আমরা উপরে লিখে দিয়েছি ওই জন্য অ্যানিমাল সেলস। অ্যানিমাল সেলের মধ্যে থাকা সেল অর্গানেলসগুলোকে ওপরের সার্কেলটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। প্ল্যান্ট সেলের মধ্যে থাকা সেল অর্গানেলসগুলোকে আমরা নিচের যে সার্কেলটা সেটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর যে জায়গাটায় দুটো সার্কেল ওভারল্যাপ করছে, অর্থাৎ এই পার্টটুকুতে যদি দেখো এখানে, তাহলে কোন অংশটুকু রয়েছে, এই যে পার্টটুকুতে সেল অর্গানেলসগুলো ওভারল্যাপ করছে এই অংশের মধ্যে রয়েছে প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলের কমন সেল অর্গানেলস, অর্থাৎ সেই সকল সেল অর্গানেলসগুলো যেগুলো প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলস দু ধরনের সেলের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায়। তো আমরা প্রথমে সেই জিনিসগুলো দেখি যেগুলো প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে পুরো সেলের মধ্যে থাকা কম্পোনেন্টস। যদি আমরা আরও স্পেসিফিক্যালি দেখি, আমরা প্রথমে 3টে কম্পোনেন্টসের কথা জেনেছিলাম, আরও স্পেসিফিক্যালি দেখতে গেলে এই এতগুলো কম্পোনেন্টস দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে প্রথমে যেটা আসছে নিউক্লিয়াস, যেটা প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলস উভয় ধরনের সেলেই কিন্তু দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াসের পরে যেটি আসে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ব্যাপারেও আমরা বললাম, মাইটোকন্ড্রিয়াও কিন্তু প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলস দু ধরনের সেলেই দেখতে পাওয়া যায়। প্লাজমা মেমব্রেন, এটাও সব ধরনের সেলেই দেখতে পাওয়া যায়। সাইটোপ্লাজম, গলগি বডি, এটাও সব ধরনের সেলে মোটামুটি দেখতে পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলস উভয় ধরনের সেলে দেখতে পাওয়া যায়। অ্যান্ড ফাইনালি রাইবোসোমস। তো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং রাইবোসোম, এই যে 1 2 3 4 5 6 7 এই 7টা সেলের কম্পোনেন্টস, যেটা প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলস উভয় ধরনের সেলের কিন্তু পার্ট বলা যেতে পারে। প্ল্যান্ট সেলের মধ্যে শুধু যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে যদি দেখি, তার মধ্যে আমরা আগেই বলেছি সেল ওয়াল। সেল ওয়াল ইজ কেবলমাত্র, এটা কিন্তু প্ল্যান্ট সেলের কম্পোনেন্ট, এটা কিন্তু অ্যানিমাল সেলে থাকে না সেল ওয়াল। প্ল্যান্ট সেল ছাড়াও আমরা আগের দিন বলেছিলাম যে প্রোক্যারিওটিক সেল অর্থাৎ ব্যাকটেরিয়াল সেলের মধ্যেও কিন্তু সেল ওয়াল থাকে, যদিও তার কম্পোজিশনটা প্ল্যান্ট সেলের সেল ওয়ালের কম্পোজিশনের থেকে একটু ডিফারেন্ট হয়। ফাঙ্গিদের যে সেল থাকে তার বাইরেও কিন্তু সেল ওয়াল দেখতে পাওয়া যায়, বাট কোনো রকম অ্যানিমাল সেলে সেল ওয়াল দেখতে পাওয়া যাবে না। কারণটা কি সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা ডিসকাস করে নিয়েছি। নেক্সট হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড এদের ব্যাপারে ডিটেলসে আমরা আসবো, আপাতত বলে রাখি খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। প্ল্যান্টসের বিভিন্ন কালারেশনের জন্য কিন্তু রেসপন্সিবল প্লাস্টিড, বাট কালারেশন ছাড়াও প্লাস্টিডের খুব গুরুত্বপূর্ণ কিছু রোল রয়েছে প্ল্যান্ট সেলের মধ্যে। তো প্লাস্টিড এমন একটা সেল অর্গানেল যেটা কিন্তু কেবলমাত্র প্ল্যান্ট সেলের মধ্যে দেখা যায়, এটা অ্যানিমাল সেলের মধ্যে দেখা যায় না। লার্জ ভ্যাকুওলস, ভ্যাকুওলস ইজ বেসিক্যালি বাংলায় বলা হয় কোষ গহ্বর,
অর্থাৎ কোষের মধ্যে থাকা এক ধরনের থলি বা স্যাক লাইক অর্গানেল, যার ভিতরে ফুড বা বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের গ্যাসিয়াস মেটেরিয়ালস, লিকুইড মেটেরিয়াল সব কিছু স্টোর করে রাখা হয়। প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, দু ধরনের সেলেই কিন্তু ভ্যাকুয়ালস থাকে, বাট একটা ডিফারেন্স হচ্ছে এটা প্ল্যান্ট সেলের ভ্যাকুয়ালসটা, বা আমরা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ম্যাচিওর প্ল্যান্ট সেলের ভ্যাকুয়ালসগুলো সাইজে অনেকটা বড় হয়, সংখ্যায় কম থাকে। অন্যদিকে অ্যানিমাল সেলে যখন দেখবে সেখানে সাইজে ছোট হয়, সংখ্যায় বেশি থাকে, বা অনেক সময় দেখা যায় কোনো কোনো অ্যানিমাল সেলস এরকমও আছে যেখানে ভ্যাকুয়ালস নেই। তো লার্জ ভ্যাকুয়াল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট সেল। নিউক্লিয়াস ইজ পুশ টু ওয়ান সাইড, এইটা প্ল্যান্ট সেলের একটা বৈশিষ্ট্য। যখন কি হয় ভ্যাকুয়ালসটা প্ল্যান্ট সেলের মধ্যে একটা বড় জায়গা নিয়ে নেয়, নিউক্লিয়াসটাকে তখন কি করে একটা ধারের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, এটা এই গঠনটার একটা বিশেষ নাম আছে, আমরা পরে যখন ডিটেলসে ডিসকাশন করব তখন আসবো এটার ব্যাপারে। অ্যানিমাল সেলের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি, তাহলে এগুলো আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে প্ল্যান্ট সেলের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। কী কী? সেল ওয়াল, প্লাস্টিড, লার্জ ভ্যাকুয়ালস, আর সাইডে পুশড হয়ে যাওয়া নিউক্লিয়াস। ঠিক আছে, অন্যদিকে অ্যানিমাল সেলসের যে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো যেগুলো কেবলমাত্র অ্যানিমাল সেলই দেখতে পাওয়া যায়, সেগুলোর মধ্যে যদি আমরা দেখি তো প্রথমত যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে নো ভ্যাকুয়ালস অর মেনি স্মল ভ্যাকুয়ালস, মানে প্ল্যান্ট অ্যানিমাল সেলে ভ্যাকুয়ালস থাকবে না অথবা অনেকগুলো ছোট ছোট ভ্যাকুয়ালস থাকবে। ঠিক আছে, কিন্তু প্ল্যান্ট সেলের মতো বড় ভ্যাকুয়ালস অ্যানিমাল সেলে থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে লাইসোজোম। লাইসোজোম এটা আরও খুব ইন্টারেস্টিং একটা নিক নেম রয়েছে, এবং এখানে সেল অর্গানেলসগুলো খুব সুন্দর সুন্দর নিক নেমস আছে, আমরা পরে ডিসকাস করবো তোমাদের সাথে এই ব্যাপারে। তো লাইসোজোমের একটা খুব সুন্দর নিক নেম রয়েছে, সুন্দর না ভয়ানক একটা নিক নেম রয়েছে, আমরা পরে আসবো সেটার ব্যাপারে ডিটেলসে। লাইসোজোম একটা সেল অর্গানেল যেটা কেবলমাত্র অ্যানিমাল সেলেই দেখতে পাওয়া যায়। সেন্ট্রিওল, সেন্ট্রিওল বেসিক্যালি এটা সেল ডিভিশনে হেল্প করে, এবং সেন্ট্রিওল কিন্তু কেবলমাত্র অ্যানিমাল সেলের পার্ট, প্ল্যান্ট সেলেও কোনো রকম সেন্ট্রিওল দেখতে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের পজিশন ওয়াইজ যদি দেখি, প্ল্যান্ট সেলে আমরা দেখেছিলাম নিউক্লিয়াস পুশড হয়ে থাকে একটু সাইডের দিকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ লার্জ ভ্যাকুয়ালস। অ্যানিমাল সেলের ক্ষেত্রে যখন আমরা দেখব, অ্যানিমাল সেলের ক্ষেত্রে মোটামুটি নিউক্লিয়াস যখন থাকবে সেলের সেন্ট্রালি লোকেটেড থাকবে, সেলের প্রায় মাঝামাঝি জায়গায় কিন্তু অ্যানিমাল সেলের নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা আসে সেটা হচ্ছে সেলের কয়েকটা ফ্যাক্ট তোমাদের একটু জেনে রাখা দরকার। এখান থেকে কিছু ওয়ান লাইনার, বেসিক্যালি এগুলো ওয়ান লাইনার টাইপেরই সেলের কিছু ফ্যাক্ট। তার মধ্যে এক নম্বর যেটা, যে সেল অর্গানেলস যত আসে, লার্জেস্ট সেল অর্গানেলসটা কি? লার্জেস্ট সেল অর্গানেলস হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইন অ্যানিমাল সেলস। তাহলে অ্যানিমাল সেলে লার্জেস্ট সেল অর্গানেলস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সো ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট সেলস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া ইন অ্যানিমাল সেলস আর লার্জেস্ট সেল অর্গানেলস ইন আ সেল। আচ্ছা, তারপরে আমরা আসছি GERL, এটা একটা কমপ্লেক্স। GERL এটা গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম কমপ্লেক্সকে একসাথে, এই তিনটেকে একসাথে, যেহেতু এরা একে অন্যের সাথে রিলেটেড এবং এদের কাজগুলোও একে অন্যের সাথে রিলেটেড, সেই জন্য এদেরকে একসাথে বলা হয় GERL কমপ্লেক্স। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল অর্গানেলসগুলোকে যদি মেনটেন করতে হয়, এদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এদেরকে 0.25% সুক্রোজ সলিউশনের মধ্যে রাখতে হয়। তাতে কি হয়, এটা হচ্ছে এদের ক্ষেত্রে আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন মানে এদের সমঘনত্বের সলিউশন, যে সলিউশনের মধ্যে রাখলে মোটামুটি এই সেল অর্গানেলসগুলো সেফ থাকবে, এগুলো রাপচার করে যাবে না বা শ্রিঙ্ক করে যাবে না। এবং প্রত্যেকটা সেল যেরকম আমাদের শরীরে তৈরি হচ্ছে, আমাদের শরীরে সারাক্ষণ সেল তৈরি হচ্ছে এবং একই সাথে সেলের মৃত্যুও ঘটছে। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের বডিতে সেল জেনারেট করছে, সেল ডেথ হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যতদিন বেঁচে থাকবো এই প্রসেসটা চলতেই থাকবে। আমাদের শরীরে ডেড সেল জমা হচ্ছে এবং বিভিন্ন প্রক্রিয়া সেই ডেড সেলগুলো বডি থেকে বেরিয়েও যাচ্ছে। ঠিক আছে, তো এই যে সেল ডেথ যেটা হচ্ছে কন্ট্রোলড সেল ডেথ, ঠিক আছে, মানে ন্যাচারাল প্রসেসে, যে বায়োলজিক্যাল প্রসেসে যে সেল ডেথ হচ্ছে, সেই সেল ডেথের প্রসেসটার নামটা তোমরা একটু মনে রাখবে, দ্যাট ইজ অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে কন্ট্রোলড সেল ডেথ। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। যে ক্যান্সার সেল যেগুলো থাকে, যাদেরকে আমরা ম্যালিগনেন্ট সেল বলে থাকি, ক্যান্সার সেল ডেভেলপ করলে সেই সেলগুলোকে বলা হয় কিন্তু ইমমর্টাল সেল, এবং ওই সেলগুলোর ক্ষেত্রে এই প্রসেসটা হয় না, অ্যাপোপ্টোসিস ওদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে ইমমর্টাল সেলস, ওরা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে একটা অর্গানিজমের বডির মধ্যে। ঠিক আছে, তো এই মোটামুটি সেল সংক্রান্ত আমাদের কয়েকটা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা ডিসকাস করে নিলাম।
আচ্ছা, তো এই যে সেল নিয়ে ডিসকাস করছি আমরা, সেল নিয়ে ডিসকাশনের আগে আমরা এক্ষুনি প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল বললাম। তো প্ল্যান্ট সেল বেসিক্যালি কাকে বলা হচ্ছে? ইট ইজ আ টাইপ অফ সেল দ্যাট কামস ফ্রম দ্য অর্গানিজমস বিলঙ্গিং টু কিংডম প্ল্যান্টি। আমরা অনেকেই হয়তো জানি, বা যারা জানে না তাদের জন্য আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে হিউজ বায়োডাইভার্সিটি রয়েছে, যে লিভিং ওয়ার্ল্ড রয়েছে, সেই লিভিং ওয়ার্ল্ডকে 5টা কিংডমে ডিভাইড করা হয়। একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিংডম মনিরা, যার মধ্যে কেবলমাত্র প্রোক্যারিওটিক সেল যারা আছে, ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, তারা পড়ে যাচ্ছে। সেকেন্ড প্রোটোজোয়া, যার মধ্যে ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজমসরা পড়ছে। তারপরে আসছে ফাঙ্গি, যার মধ্যে ছত্রাক যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না এবং এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না স্বইচ্ছায়, তারা পড়ছে। ফাইনাল যে দুটো আমাদের যে কিংডম যে দুটো থেকে যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে কিংডম প্ল্যান্টি এবং আরেকটা হচ্ছে কিংডম অ্যানিমেলিয়া। কিংডম প্ল্যান্টির মধ্যে সমস্ত ধরনের সবুজ উদ্ভিদরা আসছে, কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে আসছে সমস্ত ধরনের প্রাণীরা যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, সবুজ উদ্ভিদের উপর ডিপেন্ড করে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। তো এটার কথা বললাম, এটা আমাদের যদি অন্য কোনো ক্লাসের ডিসকাশনে থাকবে, জাস্ট বললাম এই কারণে কিংডম প্ল্যান্টির সাথে তোমাদের একটু পরিচয় করানোর জন্য। কিংডম প্ল্যান্টির আন্ডারে আসছে অল গ্রিন প্ল্যান্টস, সমস্ত ধরনের সবুজ উদ্ভিদ, সেটা একদম খুব ছোট অ্যালগি থেকে শুরু করে বিশাল বড় একটা গাছ পর্যন্ত, তাদের যে সেলগুলো, সেই সেলগুলোকে আমরা বলে থাকি প্ল্যান্ট সেল। একটা প্ল্যান্ট সেলের বেসিক স্ট্রাকচার কীরকম হয়, আমরা কী কী অর্গানেলস থাকে আমরা ডিসকাস করে নিয়েছি এর আগে, আমরা বলে নিয়েছি প্ল্যান্ট সেলের মধ্যে কী কী অর্গানেলস থাকে। তো বেসিক্যালি একটা প্ল্যান্ট সেলের গ্রাফিক্যাল ডিজাইন যদি দেখি, এইরকম টাইপের কিছুটা দেখতে হয়। তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান্ট সেলের বাইরে একটা কভারিং রয়েছে, যথেষ্ট মোটা এই কভারিংটা, এবং এটা খুব রিজিড কভারিং, দ্যাট ইজ নোন অ্যাজ সেল ওয়াল। এবং ভিতরে যদি আমরা পুরো স্ট্রাকচারটা দেখি, তাহলে যেটা দেখতে পাবো যে প্ল্যান্ট সেলের মধ্যে এর মেজরিটি পোর্শনটা, যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম যাই বলি না কেন, তার মধ্যে মেজরিটি পোর্শন নিয়ে রেখেছে একটা ভ্যাকুয়ালস। ঠিক আছে, এই ভ্যাকুয়ালসগুলোকে বলা হয় সাধারণত টোনোপ্লাস্ট, যারা প্ল্যান্টসের ভিতরে মেজর এরিয়াটা কভার করে থাকে। এবং ভ্যাকুয়ালসটার কারণে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেল অর্গানেলসগুলো প্রত্যেকটা চারপাশে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে পেরিফেরির দিকে ছড়িয়ে গেছে, পেরিফেরির দিকে চেপে গেছে। এই ধরনের স্ট্রাকচারকে জেনারেলি বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকলস। আমরা পরে এটা নিয়ে বলবো আর একটু। তো এই প্ল্যান্ট সেলের মধ্যে এরা সেল স্যাপ, ফ্লুইড, ফুড ইত্যাদি অনেক কিছু ভ্যাকুয়ালসের মধ্যে মাঝখানে যে ভ্যাকুয়ালস বা টোনোপ্লাস্ট থাকে, তার মধ্যে এরা ফ্লুইড, ফুড, তারপরে বিভিন্ন ধরনের অর্গ্যানিক ম্যাটার, এসব কিছু জমিয়ে রাখে। এবং সেটা জমিয়ে রাখার কারণে, এবং এইদের জন্যই কিন্তু প্ল্যান্ট সেলটা একটা প্রপার শেপও মেনটেন করে থাকে অনেক সময়। এবং যেটা লক্ষণীয় বিষয় তোমাদের বলেছিলাম প্ল্যান্ট সেলের নিউক্লিয়াসের ক্ষেত্রে, নিউক্লিয়াসটা দেখো এই যে একদম নিচের দিকে লোকেটেড রয়েছে নিউক্লিয়াসটা। এবং প্ল্যান্ট সেলের নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমাদের যেটা বলেছিলাম যে প্ল্যান্ট সেলের নিউক্লিয়াস কিন্তু যেটা বিশেষত্ব এটা, যে এরা পেরিফেরির দিকে, সেলের ধারের দিকে থাকে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস ভ্যাকুয়ালস অর টোনোপ্লাস্ট। তো এখানে দেখো কিন্তু নিউক্লিয়াসটা সেরকম ধারের দিকে রয়েছে। এছাড়া অন্যান্য অর্গানেলসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে প্লাস্টিডের এক ধরনের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া রয়েছে, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামস রয়েছে, এর মধ্যে রাইবোজোমস রয়েছে, এই যে হলুদ যে দানাগুলো, গলগি বডিজ রয়েছে। ঠিক আছে, তো এবং এগুলো সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামস নিউক্লিয়াসের চারপাশে যেগুলো রয়েছে। এখানে আরেকটা দিকে তোমাদের দৃষ্টি একটু আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই জায়গাটা। তোমরা যদি ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করো, দেখতে পাবে এই জায়গাটায় বেসিক্যালি এটা একটা প্ল্যান্ট সেল, এবং তার সাথে এদিকে আর একটা প্ল্যান্ট সেলের একটা পার্ট দেখানো হয়েছে। দুটো প্ল্যান্ট সেল যখন জুড়ছে এক জায়গায়, সেখানে কিরকম হচ্ছে, সেল তো আর একা একা এরা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করবে না, এরা গ্রুপ টিস্যু ফর্ম করে থাকবে। তো সেখানে দুটো পাশাপাশি থাকা প্ল্যান্ট সেলের মধ্যে যদি দেখো, এইটা হচ্ছে যে প্রতিবেশী প্ল্যান্ট সেল আমরা যদি বলি, সেই প্রতিবেশী প্ল্যান্ট সেলের বাউন্ডারি বা সেল ওয়াল, এবং এইটা হচ্ছে যে প্ল্যান্ট সেলের ছবি আমরা দেখছি তার সেল ওয়াল। এবং দুটো সেল ওয়াল যে জায়গাটা মিট করেছে, এই জায়গাটায় দেখো কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো দিয়ে এই প্ল্যান্ট সেল থেকে ওই প্ল্যান্ট সেলে, অর্থাৎ প্ল্যান্ট সেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস, সেটা অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা ওয়াটার, মিনারেলস এটসেট্রা, বা সিনথেসাইজড ফুডস,
যা কিছু হোক না কেন সেগুলো কিন্তু ওরা এরকমভাবে এক্সচেঞ্জ করতে পারে, একে অন্যকে মধ্যে আদান প্রদান করতে পারে। এই যে পোর্সগুলো রয়েছে যার মধ্যে দিয়ে আদান প্রদান করে, এই পোর্সগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। সেল ওয়ালের স্ট্রাকচার করতে গিয়ে আমরা এগুলো জানবো প্লাজমোডেজমাটার ব্যাপারে। পরে আমাদের আরেকটা ছবির সাহায্যে তোমাদের দেখাবো, এটা আরেকটু ভালোভাবে তোমাদের যাতে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা মাইক্রোস্কোপিক ভিউ এবং তাতে প্লাজমোডেজমাটাগুলো কীরকমভাবে দেখা যায় এবং প্ল্যান্ট সেলগুলো কিভাবে থাকে একসাথে, সেইগুলো আমরা দেখাবো এক এক করে। তো বেসিক্যালি প্লাজমোডেজমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সেল ওয়াল যেটা থাকে প্ল্যান্টসে সেটা কিন্তু খুব রিজিড এবং তার মধ্যে দিয়ে ডিরেক্টলি কোনো জিনিসপত্র আদান প্রদান পসিবল না। এবং সেলকে সার্ভাইভ করতে গেলে কিন্তু সবসময়, বিশেষ করে আমরা যদি মানে সেটা ইউনিসেলুলার অর্গানিজম হোক কি মাল্টিসেলুলার অর্গানিজম হোক, প্রত্যেকে কোনো সেলই কিন্তু ইন্ডিভিজুয়ালি পরিবেশের সাথে কোনো রকম আদান প্রদান ছাড়া, তার পারিপার্শ্বিকের সাথে আদান প্রদান ছাড়া তারা কিন্তু বাঁচতে পারবে না। কারণ তাদের অক্সিজেন দরকার, তাদের কার্বন ডাইঅক্সাইড বডি থেকে রিলিজ করা দরকার, তাদের মেটাবলিজমের জন্য ফুড দরকার, ফুডের যে রেসপিরেশনের জন্য অক্সিজেনটা মেনলি দরকার, সেখানে ওয়েস্ট মেটেরিয়ালস যেগুলো তৈরি হবে সেগুলোকে সেল থেকে রিমুভ করা দরকার। তো তার জন্য এক্সটার্নাল মানে সেটা ইউনিসেলুলার হোক কি মাল্টিসেলুলার হোক, প্রত্যেকের যে লিভিং সেলগুলো থাকবে তাদের সাথে কিন্তু এক্সটার্নালের একটা কমিউনিকেশন, একটা কন্ট্যাক্ট কিন্তু খুব দরকার। সেখানে যদি সেল ওয়াল দিয়ে পুরোপুরি একটা সেলকে ঘিরে দেওয়া হয় তাহলে সেই সেলটা সার্ভাইভ করতে পারবে না। সেই জন্যই কিন্তু থাকে এই প্লাজমোডেজমাটাগুলো, যাতে প্রত্যেকটা সেল ওয়াল থাকা সত্ত্বেও ফ্রিলি একে অন্যের সাথে তার পার্শ্ববর্তী সেলের সাথে কন্ট্যাক্ট মেনটেন করতে পারে। তো এটা চলে গেল একটা প্ল্যান্ট সেলের, একটা আইডিয়াল প্ল্যান্ট সেলের ডায়াগ্রাম কীরকম হয় সেটা তোমাদের দেখানো হলো। নেক্সট এখানে আরও ডিটেলস কিন্তু রয়েছে, তো এগুলো থেকে ঘাবড়াবার কিছু নেই, এগুলো প্রত্যেকটার ব্যাপারেই কিন্তু আমরা আসবো, আমরা ডিসকাস করব যখন আমাদের সেল অর্গানেলস অনুযায়ী আমাদের ক্লাস যখন এগোতে থাকবে তখন। নেক্সট আমরা আসি অ্যানিমাল সেলের কথায়। অ্যানিমাল সেল কি, যেরকম প্ল্যান্ট সেল কিংডম, প্ল্যান্টের মধ্যে থাকা সমস্ত অর্গানিজমের সেলগুলোকে বলা হচ্ছিল অ্যানিমাল সেল বলা হবে, ইজ এনি টাইপ অফ সেল দ্যাট কামস ফ্রম দ্য অর্গানিজমস বিলঙ্গিং টু কিংডম অ্যানিমেলিয়া। তো ফাইনাল কিংডম অ্যানিমেলিয়া, তাদের বডিতে থাকা সমস্ত ধরনের সেলই হয়ে যাচ্ছে অ্যানিমাল সেলস। অ্যানিমাল সেলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এইটা একটা বেসিক অ্যানিমাল সেলের স্ট্রাকচার বলা যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আগের ছবিটার সাথে যদি একটু কম্পেয়ার করি আমরা প্ল্যান্ট সেলের সাথে, দেখো প্ল্যান্ট সেলের বাইরে কিন্তু সেল ওয়ালের উপস্থিতিটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, একদম আউটার লেয়ার যেটা অপেক্ষাকৃত প্রমিনেন্ট। কিন্তু অ্যানিমাল সেলে গেলে এই লেয়ারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, এটা মিসিং। অর্থাৎ এটাই বোঝাচ্ছে অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না, রেদার বাইরে একটা পাতলা কভারিং থাকে, একটা বাউন্ডারি থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন, যেটা অ্যানিমাল প্ল্যান্ট দুটো সেলেই দেখতে পাওয়া যায়। এবং যেটা তোমাদের একটা পয়েন্ট আমরা হাইলাইট করেছিলাম অ্যানিমাল সেল প্ল্যান্ট সেলের যখন ভেন ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম, যেখানে বলা হয়েছিল যে প্ল্যান্ট সেলের নিউক্লিয়াস আর অ্যানিমাল সেলের নিউক্লিয়াসের যে কম্প্যারেটিভ পজিশন, যেটা প্ল্যান্ট সেলের নিউক্লিয়াসটা আমরা দেখেছিলাম একটু সাইডের দিকে পেরিফেরির দিকে চেপেছিল, এখানে কিন্তু অ্যানিমাল সেল আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস একদম সেন্ট্রালি লোকেটেড, পুরো কেন্দ্রীয় অঞ্চলে নিউক্লিয়াস রয়েছে। এবং এছাড়া অন্যান্য যে সেল অর্গানেলসগুলোর থাকার কথা, অ্যানিমাল সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দানা স্যাক লাইক স্ট্রাকচার এগুলো হচ্ছে লাইসোজোম দেখতে পাওয়া যাচ্ছে, গলগি বডিজ দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট যে ইয়েলো কালারের ডট যেগুলো, এগুলো হচ্ছে রাইবোজোম দেখতে পাওয়া যাচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এর বাইরেও বেশ কিছু জায়গায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামস রয়েছে অ্যানিমাল সেলের মধ্যে। অ্যানিমাল সেলের মধ্যে যেটা আরেকটা বিশেষ জিনিস যেটা প্ল্যান্ট সেলে থাকে না আমরা বলেছিলাম, সেটা হচ্ছে এই অংশটা যদি দেখো, এর মধ্যে রয়েছে দুটো সেন্ট্রোজোম, যেটা অ্যানিমাল সেলের ডিভিশনে হেল্প করে, ঠিক আছে। তো এই মোটামুটি একটা স্ট্রাকচার। ওপরের দিকে যে অংশটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাইক্রোভিলি অনেক সময় বিভিন্ন প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়। বেসিক্যালি প্ল্যান্ট সেলের যে স্ট্রাকচারটা, প্ল্যান্ট সেলে যেহেতু সেল ওয়াল থাকে না, এটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়, এদের সেল কভারিংটা যেহেতু সেল মেমব্রেন দিয়ে পুরোপুরি তৈরি, তো এরা অনেক বেশি ফ্লেক্সিবল হয়। অ্যান্ড এই মাইক্রোভিলিগুলো কেন থাকে, অনেক সময় কিছু অ্যাবজর্ব করার জন্য, অনেক সময় কিছু ইজেক্ট করার জন্য কিন্তু এই ধরনের মাইক্রোভিলি বা ছোটো ছোটো পোর্স এখানে তৈরি হয়, ঠিক আছে, ছোটো ছোটো পিট লাইক স্ট্রাকচার কিন্তু তৈরি হয়। তো এখানেও অনেক পয়েন্টিং করে রাখা আছে, আমাদের চিন্তার কিছু নেই, আমরা কিন্তু পরে এগুলো প্রত্যেকটা সেল অর্গানেলস, অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেলে যে সেল অর্গানেলসগুলোর ব্যাপারে আমরা বলেছি, সেই সব করে সেল অর্গানেলসের ব্যাপারেই কিন্তু আমরা ইন ডিটেলস ডিসকাশন করব। তো এবারে আমরা চলে আসি এক এক করে ডিসকাশনে, যে সেল অর্গানেলসগুলো যেগুলোর ব্যাপারে আমরা বললাম সেই প্রত্যেকটা সেল অর্গানেলসের ডিসকাশনে আমরা আসি।
তো সেল অর্গানেলসের ডিসকাশনে আসতে গেলে প্রথমে আমাদের যার কথা বলতে হবে দের ইজ সেল ওয়াল। আমরা শুরুতেই বলেছি সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে এটা কেবলমাত্র কিন্তু প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায়, এবং প্ল্যান্ট সেল ছাড়া ব্যাকটেরিয়া সেল এবং ফাঙ্গাল সেলের মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায়, বাট অ্যানিম্যাল সেলে সেল ওয়াল দেখতে পাওয়া যায় না। তো সেল ওয়ালের একটা মাইক্রোস্কোপিক ভিউ যদি আমরা দেখি, তো মাইক্রোস্কোপিক ভিউ দেখতে গেলে এই হচ্ছে একটা প্ল্যান্টসের বলা যেতে পারে একটা প্ল্যান্ট টিস্যুর বেসিক একটা ডায়াগ্রাম যদি বলা হয় এই জিনিসটা। তো তার মধ্যে দেখতে পাচ্ছ এইটা একটা কমপ্লিট সেল, ঠিক আছে। এখানে আরেকটা সেলের পার্ট দেখা যাচ্ছে, এদিকে তার সাথে অ্যাডজেসেন্ট আরেকটা সেলের পার্ট দেখা যাচ্ছে। এরকম ভাবে প্রত্যেকটা সেল পরপর একে অন্যের সাথে কিরকম ভাবে জুড়ে রয়েছে। তো এখানে যদি আমরা সেল ওয়ালের পার্টগুলো যদি দেখি, তো এখানে আমরা সেল ওয়ালের অংশগুলো যদি দেখি, তো সেল ওয়ালের অংশগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো যদি আমরা একটু ভালো করে নজর দিই দেখতে পাবো যেটা যে এই একটা প্ল্যান্ট সেল তার পাশের প্ল্যান্ট সেলের সাথে যদি যোগাযোগ করে তাহলে কার মাধ্যমে যোগাযোগ করবে, এই যে কিছু পোর্স রেখে দেওয়া হয়েছে তার জন্য, যার মাধ্যমে এরা বিভিন্ন ধরনের জিনিসপত্র এরা আদান প্রদান করবে। অর্থাৎ এরা যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো তো একটা প্ল্যান্ট সেলের সবকটা পার্ট তো এরা বাতাস থেকে বা এ থেকে কালেক্ট করতে পারে, এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করতে পারে না, করে একটা স্পেসিফিক পার্ট, সেখান থেকে কিন্তু এরকমভাবে সেল টু সেল ট্রান্সপোর্ট করে ওই জিনিসগুলো চলে যায়। এটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্টেশন। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডস বা এদের যে ফুড সিনথেসিস করছে সেইটা, বা যে মিনারেলস এরা কালেক্ট করছে বাই রুটস, সেখান থেকেও কিন্তু সেগুলো কিন্তু কালেক্ট করার পর একটা সেল থেকে আরেকটা সেলে এই প্লাজমোডেসমাটাগুলোর মাধ্যমে এরা ট্রান্সপোর্ট করে থাকে। তো তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এক্ষেত্রে। এবং একটা জিনিস লক্ষ্য করো, এই যে পোর্শনটা আমি দেখিয়েছি, এই পোর্শনটা কিন্তু এই সেলটা এরা দুজনে মিলে দুজনের কমন বাউন্ডারি বলা যেতে পারে। এই যে সেল ওয়ালটা আবার সেটা আবার এই সেলটার সাথে এই সেলটার একটা কমন বাউন্ডারি, এই সেল ওয়ালটা সেটা আবার এর সাথে এর একটা কমন বাউন্ডারি, এই পোর্শনটা যেমন এর সাথে এর কমন বাউন্ডারি, এই সেল ওয়ালটা আবার এর সাথে এর কমন বাউন্ডারি। তো এরকমভাবে কিন্তু সেল ওয়ালগুলো পাশাপাশি সেলগুলো কিন্তু তারা সেল ওয়ালগুলো শেয়ার করছে। সেল ওয়ালের আমরা যদি ডিসকভারি দেখি, এবং হ্যাঁ এক্ষেত্রে একটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন প্রত্যেকটা সেল অর্গানেলস করব, কোন কোন পার্টগুলো আমরা দেখব, আমরা বেসিক্যালি এই পুরো যে প্রেজেন্টেশনটা তোমাদের জন্য সেট করেছি এটা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখে যে কী কী কোয়েশ্চেন্স আসে এবং কোন কোন জায়গাগুলো আমাদের রেডি করতে হবে। নাম্বার ওয়ান যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এদের স্ট্রাকচারটা জানতে হবে, এদের প্রপার্টিসগুলো জানতে হবে, এদের ফাংশনস জানতে হবে, আর জানতে হবে এদের ডিসকভারি, কে ডিসকভার করেছিল, কে আবিষ্কার করেছিল, বা কে প্রথম অবজার্ভ করেছিল সেই জিনিসগুলো, এবং যদি সম্ভব হয় তার সাথে তার ইয়ারটাও জেনে রাখতে হবে, সালটাও জেনে রাখতে হবে। তো সেল ওয়াল ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট হুক। আমরা জানি রবার্ট হুক কে, রবার্ট হুক ওয়াজ দ্য ওয়ান হু ফার্স্ট অবজার্ভড সেল। আমরা আগের ক্লাসেই বলেছিলাম এইটা নিয়ে, আগের পার্টে, যে রবার্ট হুক হচ্ছে যিনি প্রথম সেল ডিসকভার করেছিলেন। তো সেখানে তিনি যে সেলগুলো দেখেছিলেন সেই সেলগুলো ছিল সবাই ডেড সেল, এবং তাদের মধ্যে কিন্তু কেবলমাত্র এই সেল ওয়াল পার্টটুকুই ছিল। বেসিক্যালি একটা প্ল্যান্টসের মধ্যে এরকম বেশ কিছু টিস্যু আছে যারা কিন্তু কম্পোজড হচ্ছে পুরোপুরি ডেড সেল দিয়ে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি জাইলেম টিস্যু বা যে স্ক্লেরেনকাইমা টিস্যুস থাকে প্ল্যান্টসের মধ্যে, এরা কিন্তু পুরোপুরি ডেড সেল দিয়ে তৈরি হচ্ছে, এবং এদের মধ্যে যে অংশটুকু থেকে যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র এই সেল ওয়াল পোর্শনটুকু, ঠিক আছে। এবং এদের ডেড সেল হওয়ার কারণে এদের মেন কাজটাই হয়ে থাকে শুধুমাত্র প্ল্যান্টসকে ওই সাপোর্ট প্রোভাইড করা, আর অনেক সময় ট্রান্সপোর্ট করা, ওয়াটার ট্রান্সপোর্ট করা। তো যাই হোক, তো সেল ওয়ালের প্রপার্টিসগুলো আমরা দেখি এক এক করে। তার মধ্যে প্রথম যেটা, ইট ইজ আ রিজিড কভারিং, যেটা আমরা বারবার করে বলছি, যেটা কিন্তু খুব স্টিফ, রিজিড অ্যান্ড কভারিং। কার কোন কোন সেলে দেখতে পাওয়া যায়, ফাউন্ডস ইন ব্যাকটেরিয়াল সেল, ফাঙ্গাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। যদি কম্পোজিশন ওয়াইজ এই তিন রকম সেলে সেল ওয়াল আলাদা হয়, আমরা সেটার ব্যাপারেও বলবো। সেল ওয়াল মনে রাখতে হবে, সেল ওয়াল কিন্তু নন লিভিং, সেল ওয়াল নন লিভিং, সেল ওয়াল কিন্তু জীবিত নয়, যে কারণে যে ডেড টিস্যুগুলো থাকে বা যে ডেড টিস্যুর সেলগুলো থাকে সেখানে কিন্তু কেবলমাত্র সেল ওয়াল দেখতে পাওয়া যায়। অ্যান্ড নন পারমিয়েবল, নন পারমিয়েবল মানে সেল ওয়ালকে ভেদ করে কোনো জিনিস এদিক ওদিক যেতে পারে না, এবং দ্যাটস ওয়াই সেল ওয়ালের মধ্যে কিন্তু প্লাজমোডেসমাটা থাকে, ঠিক আছে।
প্লাজমোডেসমাটা ওর ভিতরে থাকছে, তার কারণটা কিন্তু এইটাই। ঠিক আছে, আচ্ছা কেমিক্যাল কম্পোজিশন ওয়াইজ যদি দেখি, কেমিক্যাল কম্পোজিশন ওয়াইজ যদি দেখা যায় তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, যেটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকান অ্যান্ড মিউকোপেপটাইড। এটা আগের দিনও আমরা বলেছিলাম, তাও আজকে আরেকবার রিক্যাপ হয়ে গেল। পেপটাইডোগ্লাইকানস অ্যান্ড মিউকোপেপটাইড, এটা দিয়ে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হচ্ছে। ফাঙ্গির যে সেল ওয়াল, ফাঙ্গির সেল ওয়াল ইজ মেড আপ অফ গ্লুকোসামাইন পলিমার কাইটিন। কাইটিন হচ্ছে এমন একটা জিনিস, এটা এক ধরনের, এটা বিভিন্ন আর্থ্রোপোডসের শরীরের বাইরেও দেখতে পাওয়া যায় তাদের এক্সোস্কেলেটনে, এবং ফাঙ্গির সেল ওয়ালে কিন্তু এই কাইটিনটা দেখতে পাওয়া যায়। অ্যালগি যেগুলো থাকে, অ্যালগি অর্থাৎ যে শৈবাল যেগুলো, শ্যাওলা। আচ্ছা এক্ষেত্রে তোমাদের বলে রাখি, ফাঙ্গি মানে কিন্তু যারা ছত্রাক, ঠিক আছে। অ্যালগি মানে কারা? অ্যালগি মানে হচ্ছে শ্যাওলা বা শৈবাল। এদের সেল ওয়ালে কি থাকে? এদের সেল ওয়ালে থাকে মূলত গ্লাইকোপ্রোটিনস এবং পলিস্যাকারাইডস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিনস বেসিক্যালি কি? গ্লাইকোপ্রোটিনস কথাটা হচ্ছে গ্লাইকো মানে যেটা শর্করা জাতীয় পদার্থকে বোঝাচ্ছে, এবং তার সাথে প্রোটিন জাতীয় সব পদার্থ, এই দুটো একসাথে মিলে তৈরি হচ্ছে গ্লাইকোপ্রোটিনস। পলিস্যাকারাইডস হচ্ছে বেসিক্যালি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, জটিল শর্করা। যে জটিল শর্করাগুলো, ওই সরল শর্করাগুলো জুড়ে জুড়ে জটিল শর্করাগুলো তৈরি হয়, তার মধ্যে সেলুলোজ এক ধরনের জটিল শর্করা। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যদি দেখা যায়, অর্থাৎ অ্যালগি ছাড়া যে উন্নত উদ্ভিদ দেহ যেগুলো রয়েছে, তাদের যে কোষগুলো রয়েছে, দ্যাট ইজ মেড আপ অফ সেলুলোজ। কি কম্পোনেন্টস থাকে দেখো, সেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন। লিগনিন সুবেরিন কিন্তু বেসিক্যালি যে ডেড সেল যেগুলোর কথা আমরা বললাম, যাদের কেবলমাত্র প্ল্যান্টসের যে ডেড টিস্যুগুলো, যেখানে কেবলমাত্র এই সেল ওয়ালটা দেখতে পাওয়া যায়, তো সেইগুলোতে কিন্তু এই লিগনিন সুবেরিনটা প্রচুর পরিমাণে থাকে। যে স্ক্লেরাইড সেল বা স্ক্লেরেনকাইমা সেলস বা গাছের কাষ্ঠল অংশ যেটা, সেখানে কিন্তু লিগনিন সুবেরিন যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়া সেলুলোজ তো থাকেই, ঠিক আছে, যেটা ওই প্ল্যান্ট সেল ওয়ালকে, এবং এই পদার্থগুলো জমে যাওয়ার কারণেই কিন্তু প্ল্যান্ট সেল ওয়ালের এরকম একটা হার্ড টেক্সচার আসে, রিজিড টেক্সচার আসে। তো প্ল্যান্ট সেল ওয়ালে যদি দেখি স্ট্রাকচার ওয়াইজ 3টে লেয়ার থাকে। ইট ইজ মেড আপ অফ 3 লেয়ার্স। কি কি? আউটার মোস্ট লেয়ার, যেটাকে বলা হচ্ছে মিডল ল্যামেলা, ঠিক আছে, যেটা পুরোপুরি পেকটিন দিয়ে তৈরি, কম্পোজড অফ পেকটিন। এই প্রত্যেকটা কম্পোজিশনসগুলো কিন্তু দেখবে, কারণ এগুলো থেকেই কিন্তু ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আসতে পারে। তারপরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় প্রাইমারি সেল ওয়াল, এবং একদম ভিতরের দিকে লেয়ারটাকে বলা হয় সেকেন্ডারি সেল ওয়াল। আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এইটা একটা প্ল্যান্ট সেল, যেরকম দেখানো হয়েছিল ওই রকম ভাবে। তো প্ল্যান্ট সেলটা দেখতে পাচ্ছি একটা হেক্সাগোনাল শেপ রয়েছে, এবং তার প্রত্যেক দিকে একটা করে প্ল্যান্ট সেল রয়েছে। তো এই প্ল্যান্ট সেলগুলোর মধ্যে দেখো, এই যে মাঝখানটায় যে ডার্ক ডিপ ব্ল্যাক কালারের যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা বেসিক্যালি দুটো প্ল্যান্ট সেলের মধ্যে, অর্থাৎ এই প্ল্যান্ট সেলটা এবং এর পার্শ্ববর্তী প্ল্যান্ট সেল, বা এই যে পোর্শনটা, সেটা আবার কি এই প্ল্যান্ট সেলটা আর এর পাশের প্ল্যান্ট সেলটা, এদের মধ্যে একটা বেসিক কমন বাউন্ডারি তৈরি করছে। এই কমন বাউন্ডারিটাকে বলা হয় মিডল ল্যামেলা, যেটা মোটামুটি দুটো অ্যাডজাসেন্ট যে প্ল্যান্ট সেল থাকে তাদের মধ্যে একটা বেসিক ব্যারিয়ার তৈরি করছে, একটা পার্টিশন তৈরি করছে। মিডল ল্যামেলার পরে যে পোর্শনটুকু থাকছে, এই পোর্শনটা, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। মিডল ল্যামেলার ঠিক পরে একটা লেয়ার থাকে, সেটা প্রাইমারি ওয়াল, আমরা এখানে দেখিয়েছি। এই দিকে মনে করে নেওয়া যাক একটা প্ল্যান্ট সেল রয়েছে, প্ল্যান্ট সেল 1, এই দিকে রয়েছে আর একটা প্ল্যান্ট সেল 2। তো প্ল্যান্ট সেল 1 এবং প্ল্যান্ট সেল 2, এদের মধ্যেখানে রয়েছে এই সেল ওয়াল। সেল ওয়ালের মধ্যে মাঝখানে একদম কমন যে বাউন্ডারি রয়েছে, দ্যাট ইজ ল্যামেলা, মিডল ল্যামেলা। মিডল ল্যামেলার বোথ সাইডে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে, এদিকে এবং এদিকে, এই পোর্শনটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, এবং প্রাইমারি সেল ওয়ালের বাইরে এই পোর্শনটুকু যেটা রয়েছে বোথ সাইডে, এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে মিডল ল্যামেলা এই হলো এই জায়গাটা, তারপরে দুদিকে রয়েছে প্রাইমারি সেল ওয়াল, এবং প্রাইমারি সেল ওয়ালের পরে রয়েছে সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলের বেসিক, সেল ওয়ালের বেসিক স্ট্রাকচার। ফাংশনগুলো যদি দেখা যায়, সেল ওয়ালের কাজ কি আমরা আগেও বলে নিয়েছি, আরেকবার তো বলে দিই, সেটা হচ্ছে প্রোটেক্ট দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে প্রোটেক্ট করছে, যে কোনো সেল কভারিং, সেল ওয়াল হোক কি সেল মেমব্রেন হোক। ফাংশন যদি বলা হয় তো এইটা একটা কমন থাকবেই, সেটা হচ্ছে ইট প্রোটেক্টস দ্য সাইটোপ্লাজম ফ্রম এক্সটার্নাল হ্যাজার্ডস, বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে, অ্যান্ড প্রোভাইড রিজিডিটি অ্যান্ড স্ট্রেংথ। এটা আমরা আগে অনেকবারও বলেছি, আবারও বলে দিচ্ছি, যে সেল ওয়াল কিন্তু প্ল্যান্ট সেলকে
রিজিডিটি অ্যান্ড স্ট্রেংথ প্রোভাইড করে, এবং সবকটি প্ল্যান্ট সেলের এই রিজিডিটি এবং স্ট্রেংথ যদি সামগ্রিকভাবে ধরি, সামগ্রিকভাবে দেখতে গেলে কিন্তু পুরো প্ল্যান্টটার যে স্ট্রেংথ বা রিজিডিটি, যেটার কারণে প্ল্যান্টসটা শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে, সেই মেকানিক্যাল স্ট্রেংথ কিন্তু আসে এই সেল ওয়াল থেকে। ঠিক আছে, চলে যাবো আমরা এবারে সেল মেমব্রেনে, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। তো এটা মোটামুটি আমরা বলেইছি যে সেল ওয়ালটা যেখানে প্ল্যান্টসের ক্ষেত্রে বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার মধ্যে স্পেসিফিক, সেল মেমব্রেন কিন্তু বা প্লাজমা মেমব্রেন সমস্ত ধরনের সেলের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা প্রোক্যারিওটিক হোক, ইউক্যারিওটিক হোক, প্ল্যান্ট হোক কি অ্যানিমালস হোক। তো প্লাজমা মেমব্রেনের যদি ছবিটা আমরা একটু দেখি, প্লাজমা মেমব্রেনের এই যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই গঠনটা, এটা বেসিক্যালি এইটার নাম হচ্ছে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো প্লাজমা মেমব্রেনে অনেকগুলো মডেল এসছে, পিএলপি মডেল যেখানে প্রোটিন লিপিড প্রোটিন মডেল প্রপোজড বাই রবার্টসন, কিন্তু ওগুলো অ্যাকসেপ্ট হয়নি। রাদার আমরা যেটা অ্যাকসেপ্ট হয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। এখন যে মডেলটাকে ফলো করা হয় প্লাজমা মেমব্রেনে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। তো প্লাজমা মেমব্রেনের এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অ্যান্ড দিস ওয়াজ প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকলসন। ঠিক আছে, তো প্লাজমা মেমব্রেন ডিসকভার কে করেছিলেন এটা মাথায় রাখতে হবে। প্লাজমা মেমব্রেন ডিসকভারার কিন্তু আলাদা, সোয়ান প্লাজমা মেমব্রেন প্রথম ডিসকভার করেছিলেন, কিন্তু সিঙ্গার নিকলসনের যেটা কনসেপ্টে সেটা হচ্ছে ওরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা কীরকম হবে সেটা ব্যাখ্যা করেছিলেন। তো এই স্ট্রাকচারটাকেই ফলো করে এই গ্রাফিক্সটা রেডি করা হয়েছে প্লাজমা মেমব্রেনের। তো প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে দুটো লিপিডের লেয়ার থাকে, এই যে উপরে একটা লেয়ার এখান থেকে এই পর্যন্ত, এবং নিচে ঠিক উল্টো আর একটা লেয়ার। ঠিক আছে, এই দুটো লিপিডের লেয়ার থাকে, এবং এই লিপিডের লেয়ারের মধ্যেখানে বিভিন্ন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন ইত্যাদি প্রোটিন, তারা কিছুটা যেরকম জলের ওপরে একটা আইসবার্গ ভেসে বেড়ায়, আর্কটিক অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায় জলের ওপরে, সমুদ্রের ওপরে বড় বড় ওই হিমশৈল বা আইসবার্গগুলো ভেসে বেড়াচ্ছে, এখানেও সেরকম হয় সেল ওয়ালের ক্ষেত্রেও। সেল ওয়ালের এই লিপিডের সমুদ্রের ওপরে কিন্তু এই যে বিভিন্ন ধরনের প্রোটিন স্ট্রাকচারগুলো তারা ভেসে বেড়ায়, এবং এই প্রোটিন স্ট্রাকচারগুলো কিন্তু খুব ক্রুশিয়াল, কারণ সেল ওয়ালের যে স্পেসিফিক কাজগুলো, সেই স্পেসিফিক কাজগুলো কিন্তু এরাই পারফর্ম করে থাকে। ঠিক আছে, তো এইগুলো দেখতে পাচ্ছে, এইগুলো হচ্ছে সেই প্রোটিন স্ট্রাকচার যারা আইসবার্গের মতো ভেসে বেড়াচ্ছে, এবং এটাকেই বলা হয় ফ্লুইড মোজাইক মডেল স্ট্রাকচার। ঠিক আছে, তো এইখানে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা, এটা একটা একটু 3 ডাইমেনশনাল আউটলুক দেওয়া হয়েছে ছবিটার ক্ষেত্রে। এই দিকটা হচ্ছে আউটসাইড অফ সেল, সেলের বাইরের দিক, এবং এইটা হচ্ছে ইনসাইড অফ সেল, সেলের ভিতরের দিকটা দেখানো হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ এই যে প্রোটিনটা রয়েছে, এটা হচ্ছে এক ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনের মাঝখানে একটা স্পেস রয়েছে, লক্ষ্য করলে দেখতে পাবে ভালোভাবে যে এই স্পেসটা যেটা রয়েছে, এই স্পেসটার মধ্যে দিয়ে সেলের আউটসাইড থেকে ইনসাইডে বা ইনসাইড থেকে আউটসাইডে কোনো জিনিস ফ্রিলি যাতায়াত করতে পারে, কোনো রকম বাধা ছাড়া এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। কিন্তু সব জিনিসপত্রকে, সব এলিমেন্টসকে কিন্তু বা সব কম্পাউন্ডসকে সেল কিন্তু এরকম ফ্রিলি যাতায়াত করতে দেয় না, এগুলো স্পেসিফিক কিছু যারা এই সাইজের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে, সেই জন্য কিন্তু ওরা স্পেসিফিক্যালি ওরাই যাতায়াত করতে পারবে, সবাই যাতায়াত করতে পারবে না, সেলের এপার, সেল মেমব্রেনের এপার থেকেও পারে। তো যে জিনিসগুলো ফ্রিলি পারমিয়েবল হবে না, যে জিনিসগুলো ফ্রিলি যাতায়াত করতে পারবে না, সেগুলোর জন্য কিন্তু আরও কিছু প্রোটিন থাকে, যেমন চ্যানেল প্রোটিন থাকে, পাম্প প্রোটিন থাকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে সেল মেমব্রেনের মধ্যে। পাম্পটা কীরকমভাবে কাজ করে, কিছুটা পাম্পটা কাজ করে যেটা এটা কোষের বাইরে থেকে সেলের বাইরে পটাশিয়াম, সেলের ভিতরে সোডিয়াম কনসেন্ট্রেশনটা বেশি থাকে, এইগুলোকে চেঞ্জ করতে হেল্প করে। অর্থাৎ বাইরে থেকে পটাশিয়াম সেলের ভিতরে ঢোকে, সেলের ভিতর থেকে সোডিয়াম সেলের বাইরে চলে যায়, তাহলে এরকমভাবে বাইরে থেকে ভিতরে ঢোকা, ভিতর থেকে বাইরে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু এই পাম্প প্রোটিনের সাহায্যে হয়ে থাকে। পাম্প প্রোটিনগুলো সাধারণত এটিপি বা শক্তির সাহায্যে কিন্তু এই জিনিসটা করে থাকে, শক্তি, এটিপি থেকে শক্তি নিয়ে এই ধরনের আদান প্রদানগুলো করে থাকে, এবং এইভাবে মানে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে এই নিয়ে আসাটা চালাতে থাকে বলে এটাকে বলা হয় পাম্প প্রোটিন। এবং এরাও কিন্তু খুব স্পেসিফিক, এরা যে কোনো কিছুকে কিন্তু, যে কোনো সাবস্টেন্সকে কিন্তু বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে নিয়ে যাবে না, এদের জন্য স্পেসিফিক কিছু সাবস্টেন্স থাকে এবং তার জন্য কিছু স্পেসিফিক রিসেপ্টর থাকে এই প্রোটিনগুলোর উপরে, যাদের কাজ হচ্ছে যে ওই স্পেসিফিক সাবস্টেন্সটাকে আইডেন্টিফাই করে এবার ওটাকে ভিতরে নিয়ে আসো, বা ভিতর থেকে যদি কিছু বাইরে পাঠাতে হয় সেরকমই স্পেসিফিক সাবস্টেন্সটাকে আইডেন্টিফাই করে বাইরে নিয়ে যাও। তাহলে এই যে সমস্ত জটিল কাজগুলো, এই সব কিছুই কিন্তু করে থাকে প্রোটিনরা।
এই প্রোটিনরা। অর্থাৎ বলতে পারো একটা বিরাট বড় প্রপার্টি, সেই প্রপার্টির অনেকগুলো গেট রয়েছে এবং সেই গেটগুলোতে বেশ কিছু গেট ম্যান রয়েছে যাদের কাজ হচ্ছে স্পেসিফিক্যালি কিছু মানুষকে তাদের বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যেতে দেওয়া, সবাইকে কিন্তু তারা যেতে দেয় না। ঠিক আছে, তো সেল মেমব্রেন কিন্তু কিছুটা এই ধরনের। আমরা আগে যখন সেল ওয়াল করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে যে কোনো সাবস্টেন্স ফ্রিলি যাতায়াত করতে পারে, অর্থাৎ ওটা হচ্ছে একটা রক্ষীবিহীন গেট বলা যেতে পারে, যেখানে গেটে কোনো গেটম্যান নেই বা গেট পুরোপুরি খোলা, তো তার মধ্যে দিয়ে যে পারছে আসছে যাচ্ছে চলে যাচ্ছে সেলের মধ্যে বাইরে। কিন্তু এক্ষেত্রে সেল মেমব্রেন যারা রয়েছে তারা কিন্তু এরকম গেট খোলা রেখে দেয় না, তারা গেট খোলা রাখবে স্পেসিফিক কারোর জন্য এবং যখন গেট বন্ধ রাখবে সেখানে ওরা গেট ম্যান বসিয়ে রাখবে, অর্থাৎ এই বিভিন্ন ধরনের প্রোটিনগুলো ওরা রেখে দেবে যাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলোকে বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে আদান প্রদানে সাহায্য করা। ঠিক আছে, তো এই কারণে কিন্তু সেল ওয়াল সেল মেমব্রেনকে কিন্তু বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল। অনেকে কিন্তু সেল মেমব্রেনকে দেখবে সেমি পারমিয়েবল বলে থাকে, কিন্তু কথাটা ভুল। সেল মেমব্রেন কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল। ঠিক আছে, সেমি পারমিয়েবল অর্থাৎ হচ্ছে সেমি পারমিয়েবল বলা হয় কখন, যখন একটা দ্রবণের মধ্যে থাকা কেবলমাত্র দ্রাবক অণুগুলোকে অর্থাৎ সলভেন্টগুলোকে যে মেমব্রেন পারমিট করবে এদিক থেকে ওদিকে যাওয়ার, কিন্তু যারা সলিউড বা দ্রাব তাদেরকে পারমিট করবে না, সেগুলো হচ্ছে সেমি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল কিন্তু দ্রাবক কণাগুলোকেও পারমিট করবে, বাট সেটা স্পেসিফিক কিছু দ্রাবক কণাকে, সব কিছুকে কিন্তু ওরা সেলের বাইরে থেকে ভিতরের মধ্যে যেতে দেবে না। স্পেসিফিক্যালি কিছু যাদেরকে ওরা যাদেরকে ওরা চিনতে পারবে, যাদেরকে ওরা রেকগনাইজ করতে পারবে, তাদেরকে বাইরে থেকে ভিতরে ওরা যেতে দেবে। তো সেই জন্য কিন্তু সেল মেমব্রেনকে সেমি পারমিয়েবল না বলে সেল মেমব্রেনকে বলা হয় কি সিলেক্টিভলি পারমিয়েবল। সেল মেমব্রেনের প্লাজমা মেমব্রেনের প্রপার্টিসগুলো যদি আমরা দেখি কি কি বলা হয়েছে দেখা যাক, যে ইট ক্যান বি ফাউন্ড ইন অল টাইপ অফ সেল, যেটা আমরা বলেছি। দিস টাইপ অফ মেমব্রেন অলসো কভার সেভারাল সেল অর্গানেলস। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার, সেল মেমব্রেন না প্লাজমা মেমব্রেন কোন কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? সেল মেমব্রেন বললে বোঝাচ্ছে শুধুমাত্র সেলের বাইরে ঘিরে রয়েছে, কিন্তু বাস্তবে ঘটনাটা তা নয়। সেল মেমব্রেন যেরকম সেলের বাইরে ঘিরে থাকে, ঠিক একই রকমভাবে সেলের মধ্যে থাকা যে সেল অর্গানেলসগুলো রয়েছে অর্থাৎ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বা অন্যান্য যে পর্দা ঘেরা কোষাঙ্গাণু যেগুলো রয়েছে, প্রত্যেকের মেমব্রেন কিন্তু ওই একই কম্পোজিশন দিয়ে তৈরি। প্রত্যেকের যে আবরণটা থাকে ওটা কিন্তু ওই একই ধরনের সেল মেমব্রেন দিয়ে তৈরি, একই ধরনের কম্পোজিশন দিয়ে তৈরি। সেই জন্যই বলা হচ্ছে দেখো যে ইট অলসো কভার্স সেভারাল সেল অর্গানেলস লাইক নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, লাইসোজোমস, গলগি বডিজ, পারক্সিজমস। অর্থাৎ এই যে সেল অর্গানেলস যেগুলো থাকছে পর্দা ঘেরা কোষাঙ্গাণু যারা, তাদেরকেও কিন্তু এই সেল মেমব্রেন ঘিরে রেখেছে। সেল মেমব্রেনের কেমিক্যাল কম্পোজিশন যদি দেখা যায় দ্যাট ইট ইজ কম্পোজড অফ লিপিডস, যেটা ভ্যারি করে, কোনো কোনো সেলে 20%, কোনো কোনো সেলে 79%, কোনো কোনো সেলে মাঝামাঝি, কিন্তু রেঞ্জটা মোটামুটি 20 to 79% থাকে এর লিপিড, অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থ। লিপিড বলতে বোঝায় ফ্যাট জাতীয় পদার্থকে। 20 to 70% থাকে প্রোটিন। এই লিপিড আর প্রোটিনের এই যে কম্বিনেশনটা, এটাই কিন্তু বেসিক্যালি চেঞ্জ হয়, কোথাও প্রোটিন বেশি লিপিড কম, কোনো কোনো কোষের ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো কোষের ক্ষেত্রে দেখা যায় লিপিড বেশি প্রোটিন কম। এছাড়া কার্বোহাইড্রেটস থাকে 1 to 5% এবং 20% মতো থাকে ওয়াটার। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, হিউম্যান আরবিসি, যেমন হিউম্যান আরবিসির মধ্যে 52% থাকে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেলস, অর্থাৎ লোহিত রক্ত কণিকা, যে কোষগুলোর কারণে মানুষের রক্তের রং লাল হয় এবং মানুষের রক্তে সর্বাধিক যে কণিকাগুলো বা যে কোষগুলো দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে আরবিসি। আরবিসির আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। আরবিসির ফুল ফর্ম জেনে রাখবে রেড ব্লাড কর্পাসেলস। তো এর মধ্যে রেড ব্লাড কর্পাসেলসের যে সেল মেমব্রেন থাকে তাতে 52% প্রোটিন থাকে এবং 40% থাকে লিপিড। অন্যদিকে যে মাইলিনেটেড নিউরন যেটা থাকে, মাইলিনেটেড নিউরন বলতে আমাদের নিউরন বলতে বোঝায় স্নায়ু কোষকে, অর্থাৎ আমাদের স্নায়ুর মধ্যে দিয়ে, স্নায়ু অর্থাৎ যারা বিভিন্ন ধরনের উদ্দীপনা আদান প্রদান করে তার মধ্যে থাকা যে কোষগুলো, সেই নিউরন কোষগুলোর মধ্যে যদি দেখা যায়, এবং নিউরনের অনেক সময় দেখা যায় কি নিউরন যে সেলগুলো থাকে সেগুলো একটু লম্বাটে প্রকৃতির হয়। এইরকম আগের দিন আমরা নিউরনের ব্যাপারে তোমাদের বলেছিলাম, এরকম লম্বাটে প্রকৃতির হয় এবং এদের সেল বডিগুলো এরকম একটা তারার মতো দেখতে হয় এবং আরেকটা দিকে থাকে হচ্ছে এদের একজন প্রান্ত থাকে এরকম ঝাঁটার মতো একটু দেখতে হয়। মাঝখানের এই যে লম্বাটে অংশটা অনেক সময় এক ধরনের
আবরণী দিয়ে ঢাকা থাকে, এটাকে বলা হয় মায়োলিন সিদ আবরণী। এবং মায়োলিন সিদ থাকে এই রকম নিউরনসকে বলা হয় মায়োলিনেটেড নিউরনস। এবং এই মায়োলিনেটেড নিউরনসগুলো যদি দেখা যায় দ্যাট কন্টেন্স 20% প্রোটিন, এবং দেখো এগুলোর মধ্যে কিন্তু 20% প্রোটিন থাকছে, লিপিডের পার্টটা থাকছে অনেক বেশি 80%। তাহলে এটাই এখানে আমাদের বলা হয়েছিল যে লিপিড এবং প্রোটিন এদের কম্বিনেশনটা কিন্তু ভ্যারি করে। যেখানে আরবিসিতে দেখতে পাচ্ছি 52% প্রোটিন 40% লিপিড, সেখানে মায়োলিনেটেড নিউরনসে দেখতে পাওয়া যাচ্ছে 20% প্রোটিন এবং 80% লিপিড। Structure, and this was the structure is fluid mosaic model, যেটা আমরা বললাম is the most recent model of a plasma membrane, and that was proposed by Singer and Nicholson in 1972। ঠিক আছে, আমাদের কিন্তু এই সালগুলো যতটা সম্ভব মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। এবং এই সেল মেমব্রেন কিন্তু যেরকম সেল ওয়াল ছিল, আনলাইক সেল ওয়াল, সেল মেমব্রেন ইজ লিভিং। সেল ওয়াল কিন্তু ছিল নন লিভিং, সেল মেমব্রেন কিন্তু লিভিং পার্ট হয়ে যাচ্ছে সেলের, ঠিক আছে। সেল মেমব্রেনের মধ্যে লিপিডের স্ট্রাকচারটা দেখানো হয়েছে কীরকমভাবে থাকে। লিপিড বেসিক্যালি, লিপিডের দুটো দিক থাকে, এই যে লিপিড মলিকিউলসগুলো আমরা দেখছি, লিপিডসগুলোর দুটো দিক থাকে, একটা দিক হচ্ছে হাইড্রোফোবিক এবং আরেকটা দিক হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে আমরা জানি, হাইড্রোফিলিক মানে জল আকর্ষী, যেটা জলের দিকে থাকবে। হাইড্রোফোবিক কথাটার অর্থ হচ্ছে যেটা জলকে ভয় পায়, অর্থাৎ জলের বিপরীত দিকে থাকবে। তো লিপিডের মধ্যে যদি আমরা ওই ফ্লুইড মোজাইক মডেলটাতে আরেকবার যাই, আমরা দেখতে পাবো এখানে যে দেখো যে এই পিঙ্ক কালারের একটা এর স্ট্রাকচার যদি আমরা বেসিক দেখি, তো প্রত্যেকটা এই যে লিপিড গ্লোবিউলসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এইরকম, যে লিপিড মলিকিউলসগুলো রয়েছে এইরকম স্ট্রাকচার। এর মধ্যে এইটা হচ্ছে হেড এবং এই পোর্শনটাকে বলা হচ্ছে টেল। দিস পার্ট ইজ নোন অ্যাজ হেড অ্যান্ড দিস পার্ট ইজ নোন অ্যাজ টেল। তো টেল পোর্শন যেটা রয়েছে দেখো সেটা কিন্তু সেন্টারের দিকে রয়েছে, ভিতরের দিকে রয়েছে। হেড পোর্শনটা কিন্তু রয়েছে বাইরের দিকে, অর্থাৎ এদিকেও সেলের বাইরের দিকে এবং সেলের ভিতরের দিকে যদি দেখা যায় রয়েছে হেড পোর্শন, মাঝামাঝি রয়েছে কিন্তু টেল পোর্শনটা। টেল পোর্শনটা হচ্ছে জল বিকর্ষী অর্থাৎ হাইড্রোফোবিক পোর্শন, এবং হেড পোর্শন যেটা রয়েছে এটা হচ্ছে হাইড্রোফিলিক। তো দিস পার্ট ইজ হাইড্রোফিলিক and this part is হাইড্রোফোবিক। এই পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক এবং এই পার্টটুকু হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের সেল ওয়াল, সেল মেমব্রেনের মোটামুটি স্ট্রাকচার আমরা বুঝলাম, সেল মেমব্রেনের প্রপার্টিসগুলো আমরা দেখলাম, সেল মেমব্রেনের মধ্যে লিপিডগুলো কীরকমভাবে এক্স্যাক্টলি সাজানো থাকে আমরা দেখলাম, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছি আমরা এই যে টেলসগুলো রয়েছে সেন্ট্রাল পোর্শনের দিকে হাইড্রোফোবিক পোর্শনগুলো, এবং বাইরের দিকের এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু হচ্ছে হাইড্রোফিলিক পার্ট, ঠিক আছে। এগুলো বেসিক্যালি এই যে লিপিডগুলো থাকে এগুলো কিন্তু বেসিক্যালি ফসফোলিপিড প্রকৃতির হয়। তো যদি কোয়েশ্চেন আসে এটা কিন্তু মাথায় রেখে দেবে যে দিস লিপিডস আর টাইপস অফ ফসফোলিপিডস। সেল মেমব্রেনের কতগুলো ফ্যাক্ট একটু বলে নেওয়া দরকার, সেল মেমব্রেন সংক্রান্ত কতগুলো ইন্টারেস্টিং তথ্য। তার মধ্যে প্রথম যেটা, যে আমরা আগেই বললাম যেটা এখানে তোমাদের, যে আমাদের যে সেল অর্গানেল যেগুলো থাকে কেবলমাত্র নট অনলি দ্য সেল মেমব্রেন, সেলের বাইরের কভারিংটা যে শুধু তাই নয়, লাইসোজোমের কভারিং বা মাইটোকন্ড্রিয়ার যে কভারিংটা থাকে, যে মেমব্রেনগুলো থাকে, বা আমাদের যে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা থাকে, এগুলো সবই কিন্তু এই একই ধরনের কম্পোজিশন, একই ধরনের সেল মেমব্রেন দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে কতগুলো তথ্য তোমরা একটু মনে রাখবে, নোট করে রাখতে পারো, যেটা যে সেল অর্গানেলস উইদাউট সেল মেমব্রেন, কোনো রকম সেল মেমব্রেন থাকে না, কোনো রকমের মেমব্রেন থাকে না, এই ধরনের সেল অর্গানেলস কি রয়েছে, এটা আমরা আগের দিন বলেছিলাম রাইবোজোম। রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষাঙ্গাণু বা কোনো ধরনের সেল মেমব্রেন থাকে না। এটা কিন্তু ওই কারণে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক উভয় ধরনের সেলে দেখতে পাওয়া যায়। এবং আরেকটি হচ্ছে স্পেসিফিক্যালি প্রাণী কোষে থাকা সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমেও কিন্তু কোনো রকমের পর্দা দেখতে পাওয়া যায় না, কোনো রকমের মেমব্রেন থাকে না। সেল অর্গানেলস উইথ সিঙ্গেল মেমব্রেন কভারিং, অর্থাৎ কিছু কিছু সেল অর্গানেলস থাকে যাদের যে আবরণীটা হয় সেটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি হয়। কিছু কিছু সেল অর্গানেলস আমরা আবার এরকমও পাবো যাদের মেমব্রেনটা কিন্তু ডাবল লেয়ার্ড মেমব্রেন হয়, অর্থাৎ দুটো আবরণী থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক, এইটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু খেয়াল করবে। তো মানে একটা সিঙ্গেল মেমব্রেন কভারিং থেকে কোন কোন সেল অর্গানেলসের, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম,
গলগি বডিজ, ভ্যাকুওলস, লাইসোজোম, প্যারক্সিজোমস অ্যান্ড গ্লাইঅক্সিজোমস। এই যে সেল অর্গানেলসগুলোর নাম বললাম, এদের কিন্তু প্রত্যেকের বাইরে একটা করে মেমব্রেন দেখতে পাওয়া যায়। সেল অর্গানেলস উইথ ডাবল মেমব্রেন কভারিং, দুটো করে মেমব্রেন দেখতে পাওয়া যায় কার কার মধ্যে? প্লাস্টিডস, মাইটোকন্ড্রিয়ন্স অ্যান্ড নিউক্লিয়াস। এই যে তিনটে সেল অর্গানেলস আমরা দেখতে পাচ্ছি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এদের বাইরে কিন্তু একটা করে সেল মেমব্রেনের কভারিং দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেল মেমব্রেনের ফাংশনস যদি আমরা দেখি, কাজ আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত যেটা, দ্যাট ইজ ইটস অ্যালাউ টু এনগালফ ফুড অ্যান্ড আদার সাবস্টেন্স ফ্রম দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্টস, যেটা প্রসেসটার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। আমরা এরপরে আরেকটা ছবির সাহায্যে দেখাবো কিভাবে এন্ডোসাইটোসিস প্রসেসে বাইরে থেকে খাবার বা বাইরে থেকে কোনো পদার্থকে ওরা এনগালফ করে নেয়। ঠিক আছে, ইট কন্ট্রোলস দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স। আমরা শুরুতেই বলেছি এই সেল মেমব্রেন বেসিক্যালি বাউন্ডারি, তো তার খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাইরে থেকে ভিতরে জিনিসপত্র যে চলাচল করবে সেটাকে কন্ট্রোল করা। যে কোনো কিছু সেলের বাইরে থেকে ভিতরে কিন্তু চলে আসতে পারে না, তো সেইটাকেই কন্ট্রোল করছে সেল মেমব্রেন। আর যে প্রসেসগুলো ইউজ করছে তার মধ্যে দুটো প্রসেস ট্রান্সপোর্টের, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেস এবং আরেকটি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? প্যাসিভ ট্রান্সপোর্টের দুটো পার্ট রয়েছে, দুটো টাইপ রয়েছে, ডিফিউশন অ্যান্ড অসমোসিস। প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে এটা এমন এক ধরনের ট্রান্সপোর্ট প্রসেস যেখানে সেলের বাইরে থেকে সেলের ভিতরে কোনো বস্তু আসতে গেলে কোনো রকম এনার্জি দরকার পড়ে না, অর্থাৎ ন্যাচারালি এই বিষয়টা হয়ে যায়। ঠিক আছে, দুটো প্রসেস, ডিফিউশন অ্যান্ড অসমোসিস, ব্যাপন এবং অভিস্রবণ। এবং এক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টস খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টস বলতে ঘনত্বের তারতম্য। আমরা জানি ব্যাপন প্রক্রিয়াতে কি হয়, আমাদের যদি ঘরের মধ্যে, একটা বদ্ধ ঘরের মধ্যে কোনো একটা দিকে যদি আমরা একটা কর্নারে গিয়ে একটা ডিওড্রেন্ট স্প্রে করি, কোনো রকম শক্তি চালনা ছাড়াই কিন্তু সেই ডিওড্রেন্টের গন্ধটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে ব্যাপন। অর্থাৎ ডিওড্রেন্টটা তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে ছড়িয়ে পড়ে একটা ইকুইলিব্রিয়াম সেট করার চেষ্টা করছে। একই রকমভাবে আমরা যদি একটা কিশমিশ বাজার থেকে কিনে এনে যদি জলে ভিজিয়ে রাখি এক রাত, দেখবো পরের দিন কিশমিশটা ফুলে গেছে। কেন? কারণ কিশমিশের মধ্যে যে বেশি ঘন তরল রয়েছে, বাইরের কম ঘন তরল তার ভিতরে ঢুকে ওর ভিতরে তরলের ঘনত্বটাকে কমানোর চেষ্টা করেছে, তাহলে এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে মুভমেন্ট হয়েছে। তো এই যে প্রসেসটা হচ্ছে এটার নাম হচ্ছে অসমোসিস। তো এই যে দুটো প্রসেস, ডিফিউশন এবং অসমোসিস, এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু বিভিন্ন পদার্থ বাইরে থেকে সেলের বাইরে থেকে ভিতরে এবং সেলের ভিতর থেকে বাইরে আদান প্রদান হয়ে থাকে। মূলত তোমরা মনে রাখবে সমস্ত ধরনের গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেগুলো হয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের, এটা কিন্তু এই ডিফিউশন প্রসেসে হয়ে থাকে, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে। কিন্তু অসমোসিস প্রসেসে কোনগুলো হয়? অসমোসিস প্রসেসে অনেক সময় বিভিন্ন ধরনের সল্টস, বিভিন্ন ধরনের তরল পদার্থ, এইগুলো আদান প্রদান হতে গেলে কিন্তু এই অসমোসিস প্রসেসে হয়ে থাকে। এই প্রসেসটার বিশেষত্ব কি? এটাকে কেন প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হয়? প্যাসিভ ট্রান্সপোর্ট বলার কারণ হচ্ছে, বাংলায় বলা হয় নিষ্ক্রিয় পরিবহন। এটা বলার কারণ হচ্ছে এখানে কোনো রকম এনার্জি রিকোয়ারমেন্টস নেই, কোনো রকম এনার্জি দরকার পড়ে না। তাহলে বোঝাই যাচ্ছে তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এখানে এনার্জি প্রয়োজন হবে, অর্থাৎ এক্ষেত্রে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টসের উপর বেস করে কিন্তু এই ট্রান্সপোর্টেশনটা হবে না, অর্থাৎ কোষের বাইরে কোনো জিনিস রয়েছে সেটা কোষের ভিতরে আনতে হবে। তো এটা অসমোসিস, ডিফিউশন কোনো প্রসেসেই আসছে না। তখন কি? তখন ওই কোষ পর্দার মধ্যে বা সেল মেমব্রেনের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে পাম্প প্রোটিন বা চ্যানেল প্রোটিন, তারা কি করবে? তারা সেলের মধ্যে থেকে যে এটিপি রয়েছে সেই এটিপি থেকে এনার্জি নেবে। এটিপি থেকে এনার্জি নিয়ে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে ওরা ওই জিনিসটাকে বাইরে থেকে সেলের ভিতরে নিয়ে আসবে। সো দিস ইজ আ টাইপ অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। জেনারেলি মিনারেলস ট্রান্সপোর্ট হয় সেলের বাইরে থেকে সেলের ভিতরে কিন্তু এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, সমস্ত ধরনের মিনারেলস কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মিনারেলস বলতে বেসিক্যালি মিনারেলস আয়নসের কথা বলা হচ্ছে। তো এই আয়ন ট্রান্সপোর্ট কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয় থ্রু আয়ন পাম্পস, যেমন আমাদের নার্ভ সেলের মধ্যে থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন পরে যখন আমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তখন বলবো। তো আমাদের আপাতত এইটুকু জেনে রাখতে হবে এখান থেকে। এছাড়া কি? এছাড়া হচ্ছে যেটা সমস্ত ধরনের, এবং লাস্ট পয়েন্ট যেটা আর কি, লাস্ট যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত ধরনের কভারিং যে কাজটা করে, একটা শেপ প্রোভাইড করা বা একটা এক্সটার্নাল হ্যাজার্ড থেকে প্রোটেক্ট করা, এই জিনিসগুলো কিন্তু সেল মেমব্রেনের ফাইনাল কাজের মধ্যে আমরা ধরে রাখতে পারি। এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সেলের ভিতরের অংশগুলোকে আলাদা করে রাখা, তাহলে এই হচ্ছে সেল মেমব্রেনের কাজ।
এরপরে আমরা একটু বললাম তোমাদের আগে যেটা যে এন্ডোসাইটোসিস, এই প্রসেসটার ব্যাপারে তো আমরা ডিটেলসে বললাম না, আমরা একটু এবার এইটা সম্পর্কে দেখি। তো এন্ডোসাইটোসিস বেসিক্যালি কি, ধরা যাক সেলের বাইরে কিছু একটা রয়েছে, তো সেল সেটাকে এনগালফ করে নেবে, মানে একরকম বলতে পারো গিলে নেবে, ঠিক আছে। তো প্রসেসটা কীরকমভাবে হয় একটু দেখি, খুব ইন্টারেস্টিং একটু প্রসেস। জানি না ছবিটা কতটা ভালো দেখা যাচ্ছে এখানে, তো দেখো মোটামুটি। তো এই যে এখানে একটা সাদা রঙের লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি সেল মেমব্রেনকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। আমি আরেকবার একটু এর উপরে ডায়াগ্রামটা করে দিই। তো এই পোর্শনটা হচ্ছে সেল মেমব্রেন, এই ভিতর দিকটা হচ্ছে সেলের ইনার পার্ট, অ্যান্ড এটা হচ্ছে আউটার পার্ট। তো এইখানে এরকম বেশ কিছু অর্গানিক ম্যাটার্স রয়েছে, যে অর্গানিক ম্যাটার্সগুলোকে সেল আস্তে আস্তে এনগালফ করে নেবে। তো কি হচ্ছে, ফার্স্টে 1 নম্বর এই জায়গাটা ফলো করো। এই জায়গাটা কি হচ্ছে, সেলের মধ্যে দেখা যাচ্ছে একটা ইনভ্যাজিনেশন তৈরি হচ্ছে, ভিতরের দিকে একটা ভাঁজ তৈরি হচ্ছে, যে ভাঁজের ভিতরে এই সমস্ত অর্গানিক সাবস্টেন্সগুলো এসে জমা হচ্ছে, ঠিক আছে। তো সেল ঠিক যেরকমভাবে আমরা ওই কোনো কিছু হাঁ করে মুখের ভিতর টেনে নিই, যদি ব্যাপারটা কম্পেয়ার করি এইরকমভাবে বলতে পারি। তো অর্গানিক ম্যাটারগুলো সব এই যে ইনভ্যাজিনেশনসটা তৈরি হয়েছে, এই যে ভাঁজটা তৈরি হয়েছে, এই ভাঁজের ভিতরে এসে জমা হচ্ছে। আস্তে আস্তে কী হবে, এই দুদিকের যে সাইটোপ্লাজম পোর্শনটা রয়েছে, এরা দুদিকে এরকমভাবে চাপতে থাকবে, চাপতে চাপতেই পরের ছবিটা নাম্বার 2, স্টেপ 2 ফলো করো। এই ঘটনাটার পরেই ঘটছে এই ঘটনাটা, কি হচ্ছে, এইটা দুদিক থেকে দেখো আস্তে আস্তে চেপে দিচ্ছে, অর্থাৎ যে এগুলো ঢুকে গেল যখন, এবারে বেরোনোর রাস্তাটা, এই যে অংশটা, এটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে বেরোনোর রাস্তাটা আস্তে আস্তে কি করছে, ও বন্ধ করে দিচ্ছে, দুদিক থেকে এরকমভাবে চেপে দিচ্ছে, ঠিক আছে। দিতে কি হবে, একটা সময় এই দুটো পোর্শন কি হয়ে যাবে, জুড়ে যাবে। জুড়ে গেলে সেল মেমব্রেন একদম আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী নাম্বার 3, এইটা লক্ষ্য করো 3 নম্বর ছবিটা, তাতে কি হচ্ছে দেখতে পাচ্ছা যাচ্ছে যে সেল মেমব্রেনটা যেরকম ছিল আগে সেরকম পুরো জুড়ে গেছে, কিন্তু এই যে জিনিসপত্রগুলো, এই অর্গানিক মেটেরিয়ালসগুলোকে নিয়ে ভিতরে একটা কী তৈরি হয়েছে, ভিতরে একটা ভ্যাকুলস তৈরি হয়েছে, যে ভ্যাকুলসটাকে এবার আস্তে আস্তে সেল নিজের ভিতরে বিভিন্ন কাজে লাগিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি এন্ডোসাইটোসিস প্রসেসে ইউনিসেলুলার অর্গানিজম যারা, ফর এক্সাম্পল আমরা বলে থাকি ধরো অ্যামিবা বা অন্যান্য যে সকল প্রোটোজোয়াগুলো রয়েছে, জিয়ারডিয়া, প্যারামেসিয়ামস, এরা কিন্তু প্যারামেসিয়ামের ক্ষেত্রে গল্পটা আলাদা, অ্যামিবা, জিয়ারডিয়া, এরা এই ধরনের ইউনিসেলুলার অর্গানিজমসগুলো কিন্তু এইভাবেই খাদ্য গ্রহণ করে থাকে, ঠিক আছে। এরকম এন্ডোসাইটোসিস প্রসেসে এনগালফ করে ওরা ফুড মেটেরিয়ালস কালেক্ট করে থাকে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের সেল মেমব্রেনের ব্যাপারে। লাস্ট কতগুলো ফ্যাক্ট একটু ডিসকাস করে নিই সেল মেমব্রেন নিয়ে। কী কী, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে হিউম্যান আরবিসি। হিউম্যান আরবিসির ক্ষেত্রে হিউম্যান আরবিসি খুব পিকিউলিয়ার এক ধরনের সেল, এই কারণে কারণ হিউম্যান আরবিসি এমন এক ধরনের সেল যার ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না, জাস্ট ওর কাজ হচ্ছে শুধুমাত্র অক্সিজেন ক্যারি করে নিয়ে যাওয়া, ঠিক আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশন। তো সেই জন্য ওর ভিতরে যতটা সম্ভব হিমোগ্লোবিন একদম মানে সেই ঠুসে দেওয়া থাকে বলা যেতে পারে। তো সেই কারণে হিউম্যান আরবিসির মধ্যে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না, বা আদার সেল অর্গানেলসগুলোও কিন্তু থাকে না। দ্যাটস ওয়াই হিউম্যান আরবিসি যদি কম্পোজিশনটা দেখি, শুধুমাত্র বাইরে সেল মেমব্রেন আর ভিতরে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটাকে আলাদা করে দাও, শুধু পড়ে থাকবে সেল মেমব্রেন। যে কারণে সেল মেমব্রেন স্টাডি করতে গেলে কিন্তু হিউম্যান আরবিসি বা এরিথ্রোসাইট কিন্তু খুব ইউজ করা হয়, খুব ইউজফুল, ঠিক আছে। কেন, বিকজ দে ল্যাক আদার সেল অর্গানেলস। কেন হিউম্যান আরবিসিকে তাহলে সেল মেমব্রেন অবজারভেশনের জন্য ইউজ করা হয়, কারণ এর মধ্যে অন্যান্য সেল অর্গানেলসগুলো থাকে না। তো পিওর সেল মেমব্রেনটাকে কিন্তু খুব ইজিলি এখান থেকে কালেক্ট করে নেওয়া যায়, ঠিক আছে। নিহার অ্যান্ড শ্যাকম্যান, নিহার অ্যান্ড শ্যাকম্যান দে ওয়ার অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, মনে রাখবে, ইন 1991। কেন, ফর ডিসকভারি অফ সিঙ্গেল আয়ন চ্যানেল। এই যে আয়ন চ্যানেলের কথা আমরা বলছিলাম, যারা হচ্ছে যে ওই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হেল্প করছে, বিভিন্ন ধরনের মিনারেল আয়ন্সগুলো, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি আয়ন্সগুলোকে ট্রান্সপোর্টেশনে হেল্প করছে। তো সেটা ডিসকভার করেছিলেন নেহার অ্যান্ড শ্যাকম্যান, এবং সেই কারণে তারা 1991 সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী সেল অর্গানেলসে। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া, এটাকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেল অর্গানেলস বলা যেতে পারে। প্রায় সমস্ত ধরনের ইউক্যারিওটিক সেলই থাকে, প্ল্যান্ট সেল হোক কি অ্যানিম্যাল সেল হোক।
তো মাইটোকন্ড্রিয়ার দেখাবো তোমাদের এরপরে একটা মোটামুটি ইলেকট্রন মাইক্রোস্কোপে কী ধরনের ভিজুয়ালস আছে মাইটোকন্ড্রিয়ার, এই ধরনের দেখতে হয়। স্ট্রাকচারটা যদি দেখো একটা নৌকার মতো গঠন দেখা যেতে পারে, এক ধরনের দেখে কিছুটা মনে হচ্ছে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার বেসিক কাজটা হচ্ছে সেলুলার রেসপিরেশন করানো, অর্থাৎ কোষের মধ্যে সমস্ত ধরনের যে কোষীয় শ্বসন যেটা হচ্ছে, অর্থাৎ যার মাধ্যমে শক্তিটা তৈরি হচ্ছে, যে ফুড মেটেরিয়ালসগুলো, যে ফুড পার্টিকেলসগুলো আমরা ডাইজেশনের মাধ্যমে কালেক্ট করছি, সেগুলো যখন সেল অ্যাবজর্ব করছে, সেল যখন নিয়ে নিচ্ছে সেই ফুড মেটেরিয়ালসগুলোকে, সেখান থেকে তো এনার্জিটাকে বার করে আনতে হবে। তো সেই অক্সিজেনের প্রেজেন্সে সেই এনার্জিটা বার করে আনার কাজটা করে কিন্তু মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এবং সেই কারণে মাইটোকন্ড্রিয়ারও কিন্তু খুব সুন্দর একটা নিকনেম রয়েছে, আমরা আসবো সেটার ব্যাপারে। তো মাইটোকন্ড্রিয়া ডিসকভার্ড বাই অল্টম্যান ইন 1886। অল্টম্যান ডিসকভার করেছিলেন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এর আগে যে স্ট্রাকচারটা দেখলাম সেটা হচ্ছে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ইলাস্ট্রেশন যেরকম এসেছিল, বাট এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই ডায়াগ্রামটাই আমরা ফলো করি। মাইটোকন্ড্রিয়া যদি দেখি, এটাও মাইটোকন্ড্রিয়া একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারই দেখানো হয়েছে। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার যদি দেখি, মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা ডাবল লেয়ার্ড মেমব্রেন, আমরা শুরুতেই বলেছিলাম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, 3টে ডাবল লেয়ার্ড মেমব্রেন অর্গানেলস দেখতে পাওয়া যায় সেলের মধ্যে। তো মাইটোকন্ড্রিয়া কিন্তু ডাবল লেয়ার্ড মেমব্রেন অর্গানেলস। এবং মাইটোকন্ড্রিয়া যদি দেখি, এর একটা আউটার মেমব্রেন আছে, এখানে পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে, দেখো এই যে বাইরের দিকে যে মেমব্রেনটা, এই লেয়ারটা হচ্ছে আউটার মেমব্রেন, এবং ভিতর দিকে একটা এরকম ভাঁজ খাওয়া মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এখানে পয়েন্ট আউট করে দেওয়াও রয়েছে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন, একটা হচ্ছে বাইরের দিকের আউটার মেমব্রেন এবং আরেকটা ভিতরের দিকে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের স্ট্রাকচারটা যদি দেখি, ইনার মেমব্রেনটা কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরের দিকে এরকম বেশ কিছু ইনভ্যাজিনেশনস দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভিতরের দিকটা একটু ভাঁজ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ভিতরের দিকটা একটু এরকম ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির যদি একটা মাইক্রোস্কোপিক ভিউ আরও দেখা যাবে ক্রিস্টিগুলোর গায়ে এরকম যদি একটা ক্রিস্টি স্ট্রাকচার হয়, এর গায়ে ব্যাডমিন্টন র্যাকেটের মতো এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। এগুলোকে বলা হয় ফার্নান্ডেজ-মোরান পার্টিকেলস, ঠিক আছে। এগুলোকে বলা হয় কি ফার্নান্ডেজ-মোরান পার্টিকেলস। এগুলো হচ্ছে এই ক্রিস্টিগুলোর গায়ে দেখতে পাওয়া যায়। এছাড়া ক্রিস্টির ভিতরে যে লিকুইড, এই যে পোর্শনটা থাকছে ফাঁকা পোর্শন যেটা দেখতে পাচ্ছি সাদা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা নয়, ওর ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার যে দুটো মেমব্রেনের কথা আমরা বললাম, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, যে দুটো কভারিং থাকে, তাদের মধ্যখানে যে স্তরটা থাকে, যেরকম নিউক্লিয়াস আমরা বলেছিলাম পেরি নিউক্লিয়ার স্পেস, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলা হবে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, মোটামুটি একটা মনে রাখলেই কিন্তু সেটা দিয়ে আমরা আরেকটাও মনে রাখতে পারি ইজিলি। তো যেরকম নিউক্লিয়াসের ক্ষেত্রে পেরি নিউক্লিয়াস স্পেস ছিল, দুটো লেয়ারের মধ্যখানের অংশটা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেরকম আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যখানের স্পেসটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা বললাম ম্যাট্রিক্স থাকে, লিকুইড পোর্শনটা। মাইটোকন্ড্রিয়ার ভিতরে বেশ কিছু রাইবোসোমস দেখতে পাওয়া যায়, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিএনএ। আমরা জেনারেলি জানলাম কি যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়ার ভিতরেও মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, যার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া নিজের প্রয়োজনীয় বেশ কিছু প্রোটিন তৈরি করে নিতে পারে। বেসিক্যালি যে ডিএনএ আমরা বলছিলাম না যে ডিএনএ পুরোপুরি একটা হিউম্যানের ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করে, তো ডিএনএ বেসিক্যালি প্রোটিন সিনথেসিসের যে ইনফরমেশন সেগুলো ডিএনএর ভিতরে থাকে। তো ডিএনএর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করানো বিভিন্ন অর্গানেলসগুলোকে দিয়ে, রাইবোজোম, আরএনএ এদেরকে দিয়ে, এবং সেই প্রোটিন সিনথেসিস করানোর মাধ্যমেই কিন্তু ওরা সমস্ত ধরনের কার্যাবলীগুলোকে কন্ট্রোল করে। তো সেই রকম যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা রয়েছে, সেটা কিন্তু ওর নিজস্ব প্রোটিনগুলোকে সিনথেসিস করে নেয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। যে কারণে যেহেতু মাইটোকন্ড্রিয়া নিজস্ব কিছু প্রোটিন নিজেই সিনথেসিস করতে পারে, সবটা পারে না, কিন্তু নিজস্ব কিছু প্রোটিন মাইটোকন্ড্রিয়া নিজেই সিনথেসিস করতে পারে ও নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। মাইটোকন্ড্রিয়ার প্রপার্টিসগুলো যদি দেখি, তাহলে দেখবো আমাদের এই যেগুলো বললাম যে সারাউন্ডেড বাই ডাবল লেয়ার্ড মেমব্রেন, আউটার অ্যান্ড ইনার মেমব্রেন উইথ আ পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বিটুইন। ইনার মেমব্রেনের ভিতরে যে ফোল্ডগুলো থাকে সেই ফোল্ডগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থাকে, এবং এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে প্রচুর এনজাইম থাকে, কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে খুব হেভি একটা মেটাবলিক অ্যাক্টিভিটি হয় কিন্তু, ঠিক আছে। দুটো মেটাবলিক অ্যাক্টিভিটি মাইটোকন্ড্রিয়ার ভিতরে, দুটো খুব স্পেসিফিক মেটাবলিক অ্যাক্টিভিটি হয়ে থাকে। তার মধ্যে একটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল,
এবং দ্বিতীয়টির নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা শর্টে আমরা ইটিসি বলে থাকি। এবং এই দুটো কিন্তু খুবই হেভি মেটাবলিক অ্যাক্টিভিটি এবং এগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই যে খাদ্য মধ্যস্থ শক্তিটাকে খাদ্য বস্তু বা গ্লুকোজ থেকে জারিত হয়ে যে শক্তিটা উৎপাদন হওয়া সেটা কিন্তু এই প্রসেসগুলোর মাধ্যমেই হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এবং তার জন্য দরকার প্রচুর এনজাইম, সেই এনজাইমসগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরেই থাকে। নেক্সট মাইটোকন্ড্রিয়ার ফাংশন যদি আমরা দেখি, ফাংশন তো আমরা বললাম যে দিস ইজ বেসিক্যালি দ্য রেসপিরেটরি সাইট অফ ইউক্যারিওটিক সেল, অর্থাৎ সেলুলার রেসপিরেশন যেটা গ্লুকোজ জারিত করে তার মধ্যে থেকে শক্তিটা বার করে আনা, সেই কাজটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরেই হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমাদের যে সেলুলার রেসপিরেশন তার 3টে স্টেপ রয়েছে। নাম্বার 1 স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা কমপ্লিটলি সাইটোপ্লাজমের ভিতরে ঘটে। তারপরে বাকি যে দুটো স্টেপ ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সেটা ঘটে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, ঠিক আছে। এবং দেখা যায় যে সামগ্রিকভাবে একটা কমপ্লিট সেলুলার রেসপিরেশনের পরে 38 এটিপি মলিকুলস তৈরি হয়। মনে রাখবে যত বেশি এটিপি দাঁড়ানো বসবে তত বেশি এনার্জি ওখানে তৈরি হচ্ছে। তো 38টা এটিপি মলিকুলস তৈরি হয়, যার মধ্যে দুটো হয় সাইটোপ্লাজমের গ্লাইকোলাইসিসের মাধ্যমে, বাকিগুলো কিন্তু পুরোটাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকার ফলে কিন্তু আমাদের কতটা বেশি পরিমাণে এনার্জি আমরা তৈরি করতে পারছি। এবং যেহেতু হিউজ এনার্জি তৈরি করছে, এটিপি সিনথেসিস করছে, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এই হচ্ছে সেই মাইটোকন্ড্রিয়ার নিকনেম, পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কেন কোষের শক্তি ঘর বলা হয়? কারণ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি হচ্ছে। অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে এরও আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হয় এনার্জি কারেন্সি। কেন বলা হয় কারণটা আমরা একটু দেখিনি ছোট্ট করে। তো এই যে এটিপি যেটা বলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন বেস, তার সাথে 3টে ফসফেট গ্রুপ যুক্ত থাকছে, ঠিক আছে। তো ধরে নেওয়া যাক এই অ্যাডিনোসিন তার সাথে 3টে ফসফেট গ্রুপকে আমরা যুক্ত করে রাখছি। বেসিক্যালি এটা কখন তৈরি হয়? এখানে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং তার সাথে আরেকটি লাগে আরেক ধরনের মলিকুল যেটার নাম হচ্ছে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। এক্ষেত্রেও ওই অ্যাডেনিন থাকে এবং তার সাথে দুটো ফসফেট গ্রুপ যুক্ত হয়ে থাকে। এবারে কি হচ্ছে, ধরা যাক কোথাও শক্তি উৎপন্ন হলো, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া যে ক্রেবস সাইকেল বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এখানে কি হচ্ছে, এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কোষের মধ্যে থাকা, কোষের মধ্যে প্রচুর মিনারেলস কিন্তু এমনিই ঘুরে বেড়ায়, ফসফেট, ক্যালসিয়াম মিনারেলস বা ধাতব আয়ন যেগুলো আর কি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বা অধাতব আয়নগুলোর মধ্যে ধরা যাক বাইকার্বনেট, ফসফেট ইত্যাদি কোষের মধ্যে অ্যাবান্ডেন্টলি আছে। তো যখন কোনো এনার্জি ক্রিয়েট হচ্ছে তখন কি হচ্ছে, এডিপি কি করছে, একটা ফসফেটকে নিজের দিকে নিয়ে এসে নিজের সাথে যুক্ত করে নিচ্ছে। এবং এই যে ফসফেটটা এডিপির সাথে যুক্ত হচ্ছে, অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে কি দুই, তো সেই জন্য দুটো ফসফেট আছে বলে এর নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। তো যখন আরেকটা ফসফেটের সাথে যুক্ত হচ্ছে, সেই ফসফেটটা ওর সাথে একটা বন্ড তৈরি করছে, একটা বন্ধন তৈরি করছে, সেই বন্ধনের ভিতরে কিন্তু ওই শক্তিটা জমা থাকছে। তো বেসিক্যালি এডিপি ও এনার্জি অ্যাবজর্ব করে পরিণত হয় কিসে, ও এনার্জি নিয়ে পরিণত হয় এটিপিতে, ঠিক আছে। অর্থাৎ এটিপি কিন্তু একটা এনার্জি রিচ মলিকিউলস। এবারে যখন আমাদের এইভাবে এটিপিতে এনার্জিটা সঞ্চিত থাকে, যখন আমাদের দরকার পড়ে তখন কি হয়, তখন এই এটিপি আবার এই যে বন্ধনটা তৈরি করেছিল ফসফেটের সাথে, সেই বন্ধনটাকে ভেঙে দেয়। তাহলে বন্ধনটা যখন তৈরি হয়েছিল তখন ওর ভিতরে এনার্জি জমা হয়েছিল, বন্ধনটা যখন বেরিয়ে যাবে তখন ওখান থেকে এনার্জিটা কী হয়ে যাবে, রিলিজড হয়ে যাবে। সেই এনার্জিটা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিভিন্ন রকমভাবে কাজে লেগে যায়। তো এটিপি থেকে যখন এই বন্ধনটা ভেঙে গেল, ফসফেটটা কী হলো, আবার আলাদা হয়ে বেরিয়ে চলে এলো, ঠিক আছে। এবং ফসফেটটা আলাদা হয়ে বেরিয়ে চলে এলো মানে এটিপি তখন কিসে পরিণত হয়ে যাবে, এটিপি পরিণত হয়ে যাবে এগেন এডিপিতে। তো এই প্রসেসটা চলতে থাকে, এনার্জি তৈরি হলে এডিপি সেই এনার্জিটাকে নিয়ে এটিপিতে পরিণত হয়, আবার এনার্জি দরকার লাগলে এটিপি নিজে বিয়োজিত হয় এডিপিতে পরিণত হয়, এবং এইভাবে এনার্জিটাকে ইউটিলাইজ করা হয় এবং সেটা করে হচ্ছে এটিপি। এবং সেই জন্য এটিপিকে কিন্তু বলা হয় এনার্জি কারেন্সি, ঠিক আছে। তো এটা মনে রাখবে কিন্তু এই নিকনেমগুলো। এনার্জি কারেন্সি কাকে তাহলে বলে, এনার্জি কারেন্সি বলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপিকে, ঠিক আছে। এবং মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি তৈরি হচ্ছে সব থেকে বেশি, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এবং মাইটোকন্ড্রিয়া একটা আমরা শুরুতেই বললাম যে সেমি অটোনোমাস অর্গ্যান। কেন
সেমি অটোনোমাস অর্গানেলস, তার কারণটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যার মাধ্যমে তারা নিজেদের কিছু নিজস্ব প্রোটিন তারা সিনথেসিস করতে পারে। ঠিক আছে, আমাদের আজকের সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের আমাদের সেকেন্ড পার্ট শেষ হলো। তোমাদের খুব তাড়াতাড়ি আমরা থার্ড পার্টও আনবো, যেখানে আমাদের বাকি সেল অর্গানেলস যেগুলো আছে সেই সেল অর্গানেলসগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করছি তোমরা যত সাবস্ক্রাইব করবে আমাদের কিন্তু আমরা সেখানে একটা বাড়তি মোটিভেশন পাবো, আমরা আরও নতুন নতুন কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এছাড়া তোমরা শেয়ার করতে পারো, তোমাদের যে বন্ধুরা কম্পিটিটিভ লাইনের দিকে আছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো অবশ্যই। এবং তোমাদের যদি কোনো মতামত থাকে, কোনো ক্লাস কেমন লাগলো কিংবা যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, এবং তোমাদের আপকামিং প্রত্যেকটা এক্সামের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে।